রাত 11টার দিকে হঠাৎ কফির কাপ হাতে ব্যালকনিতে প্রবেশ করলো ছায়া। খুব বেশি ঘুম আসছিল তার, কিন্তু সে ঘুমাতে চাইছে না। একটা প্রজেক্টের কাজ নিয়ে তাকে জেগে থাকতে হবে আরো কিছুক্ষণ। রাত জেগে কাজ করতে হবে, অথচ বারবার ঘুমের চোখে জোড়া লেগে লেগে আসছে। তাই বাধ্য হয়ে উঠে গিয়ে কফি বানিয়ে আনলো। ব্যালকনির এক কোণা ধোঁয়ায় পরিপূর্ণ। সাদা সাদা ধোঁয়ায় কুণ্ডলি উড়ে উড়ে যাচ্ছে বাহিরের দিকে, সাথে ভেসে আসছে সিগারেটের তীব্র গন্ধ। অন্য পাশে দরজাটা বন্ধ। দরজা বরাবর দাঁড়িয়ে আছে মায়া, হাতে তার জ্বলন্ত সিগারেট। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট সুপটান দিচ্ছে। ধোঁয়ায় ধোঁয়ায় পরিপূর্ণ করে ফেলেছে জায়গাটা। মায়াকে সিগারেট খেতে দেখে বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে ফেললো ছায়া। মায়া সিগারেট খায়? কি আশ্চর্য! মায়ের অনেক রকমের ছেলের সাথে উঠবোস আছে, বয়ফ্রেন্ড আছে অনেক, কিন্তু ওর মধ্যে নেশাজনিত তো কোনো ব্যাপার ছিল না। ওকে তো আগে কখনো সিগারেট খেতে দেখেনি ছায়া। আপু, তুই সিগারেট খাচ্ছিস? নিজের বিস্ময় চেপে না রাখতে পেরে প্রশ্ন ছুড়ল ছায়া। কণ্ঠটা কানে পৌঁছাতেই এক মুহূর্তের জন্য চমকালো মায়া। চকিত হয়ে ফিরে তাকাতেই ওকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওর অবাক চাহনি অনুসরণ করে নিজের হাতের দিকে দৃষ্টি ফেরালো। ছায়া তার হাতে ধরা সিগারেটটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখেই হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল ওর। খেপে উঠে বলল, তুই এখানে কি করছিস? ছায়া সে প্রশ্নের জবাব দিল না। বিস্ময়ে বিমূঢ় হয়ে সে জবাব দিতে ভুলে গেল। তার মস্তিষ্কে তখন একটাই প্রশ্ন, মায়া কেন সিগারেট খাচ্ছে? তুই সিগারেট খাওয়া শুরু করলি কবে থেকে? দিন দিন আর কত নিচে নামবি তুই? এতদিন শুধু ছেলেদের সাথে মিশতে দেখতাম, এখন তো দেখছি। কথা শেষ করার আগে তেতে উঠল মায়া। আমি যা করার করি, তাতে তোর কি? কেন আমাকে বিরক্ত করছিস তুই? সমস্যা কি তোর? আমি কি তোর টাকায় সিগারেট খাই, না তোর মায়ের? যা বলছি এখান থেকে। এমন খেপে যাচ্ছিস কেন তুই? তোর ভালো মন্দ দেখার দায়িত্ব কি আমাদের নেই? তুই সিগারেট খেয়ে বেড়াবি আর আমি সেটা বলতে পারবো না? মা জানি তুই সিগারেট খাওয়া শুরু করেছিস। আমার কোনো ঠেকা পড়ছে তোর মাকে গিয়ে জ্বালানোর? ধোঁয়া ছাড়তে ছাড়তে হঠাৎ শান্ত ভঙ্গিতে বলে ওঠে মায়া। তার কণ্ঠস্বর এখন ঠান্ডা, তবে কথাবার্তা তাচ্ছিল্যে পরিপূর্ণ। ছায়া প্রত্যুত্তর করে না, চুপচাপ কফির কাপে সিপ বসায়। এগিয়ে এসে মায়ের পাশে রেলিং ধরে দাঁড়ায়। খুব ধীর আর শান্ত গলায় বলল, স্মোক করা ভালো না আপু, সেটা তুইও জানিস, আমিও জানি। তবু জেনে শুনে নিজের ক্ষতি করছিস তুই। সিগারেট হচ্ছে নেশার প্রথম ধাপ, এরপর আস্তে আস্তে মদ, গাঁজা, ফেন্সিডিল আরও কত কি। সময় থাকতে ফিরে আয় আপু, এমন করে নিজেকে শেষ করিস না। আমি শেষ হয়ে গেলে কার কি? হঠাৎ করে এই প্রশ্নটা করে বসে মায়া। ছায়া কি বলবে ভেবে পায় না, তবুও বলার চেষ্টা করে। কারো কিছু নেই বলছিস? আম্মু, আমি, বাবা, আমাদের কিছু যায় আসে না ভাবিস? ওসব আলকা প্রীত আমাকে দেখাতে আসিস না। ওসব জাস্ট অসহ্য লাগে আমার। জ্ঞানী জ্ঞানী ঢং না দেখিয়ে ঘরে যা। ব্যস্ত মানুষ, লেখাপড়া কর গিয়ে যা। ছায়া আর কথা বাড়ালো না, চুপচাপ বেরিয়ে গেল মায়াকে রেখে। দুদিন হলো পাবনায় এসেছে রাকা। আজ প্রায় 2 বছর পর এখানে এলো সে। এই 2 বছরে এলাকার কত পরিবর্তন হয়েছে রাকা বিস্ময় নিয়ে ভাবতে থাকে। এখন বিকেলবেলা সারাদিন অনেক কিছু করে বেরিয়ে এই মাত্র দুপুরের খাওয়া শেষ করলো সে। তারপর ঘরে ফিরেছে। বাড়ি এসে খুব ভালো লাগছে ওর। দাদু দাদি, চাচু চাচি, কাজিনদের সাথে থেকে মনটা কেমন ফুরফুরে হয়ে গেছে। রাকা রুমে ঢুকলো। গতকাল সারাদিনে সাদাফ সাহেবের সাথে তার কথা হয়নি। নিজের ব্যস্ততায় সময় করে উঠতে পারেনি। ডাক্তার সাহেব নিশ্চয়ই খুব রাগ করেছে ভাবলো রাকা। ফোন হাতে নিয়ে কল করলো সাদাফকে। 2 বার কল হতে কি রিসিভ করলো সাদাফ। অভিমানী কণ্ঠে বলল, এতদিন পরে এসে আমার কথা মনে পড়লো আপনার? তাও ভালো কল করছেন, নয়তো আমি ভুলে যেতাম রাকা নামের কারোর সাথে আমার পরিচয় ছিল। শুধুই পরিচয় নাকি প্রণয়? দুষ্টুমির হাসি হাসলো রাকা। আমার দিক থেকে তো প্রণয়, তার দিক থেকে কি যে বুঝতে পারছি না। অত কিছু তোমাকে বুঝতে হবে না, আর ওসব ছাড়ো তো। এখন বলো, কেমন আছো? আগে তো ছিলাম ভালোই, এখন যে কি হলো, একটা রুগী এসে মন ছিনিয়ে নিয়ে গেল, আর অসুস্থ হয়ে পড়লাম আমি। আরে দূর, হেয়ালি রাখো তো, সত্যি করে বলো কেমন আছো। মিস করছি খুব। মৃদু কণ্ঠে স্বীকারোক্তি জানায় সাদাফ। রাকা মলিন হেসে বলল, আমিও। বলো না, ফিরছো কবে?
সবে না 2 দিন হলো, এত তাড়াতাড়ি কি ফেরা যায়? আর আমি ফিরতে চাইলেও কি দাদু দাদি দিবেন বলে ভাবছো? ঠিক আছে, তাহলে আমিও চলে আসি। আচ্ছা এসো তাহলে, সমস্যা নেই। দাদুরে বলবো আমার জামাই আসতেছে, তোমরা বরণডালা নিয়ে রেডি থাকো। বলেই হেসে উঠল রাকা। সে হাসির তালে তাল মিলিয়ে হো হো শব্দে হাসল সাদাফও। কিছুক্ষণ হাসাহাসির পর হঠাৎ কি মনে হতে রাকা বলল, একটা সুন্দর জিনিস দেখবা, দাঁড়াও ভিডিও কল দিচ্ছি। বলেই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিল। হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিও কল করলো। সাদাফ রিসিভ করতেই ফোনের ব্যাক ক্যামেরা অন করে নিজের ঘরের জানালাটা দেখালো। সাদাফ তাকিয়ে দেখলো জানালার অপর প্রান্তে একটা পেয়ারা গাছ লাগানো, তার ডালের ওপর বসে আছে দুটো হলুদ রঙের পাখি। পুরো শরীর যাদের গাঢ় হলুদ, মাথায় আর ঘাড়ে ছোপ ছোপ কালো দাগ। অদ্ভুত সুন্দর পাখি দুটো, সচরাচর এদের দেখা যায় না। ওদের দেখে রাখা আগ্রহী হয়ে বলল, বলো তো এদের নাম কি? পড়েছিলাম কোথাও একটা, সঠিক মনে নেই। ব্ল্যাক হেড ওরিয়ল। আর বাংলায়? সেটা তো জানি না। এটাকে বলে বেনে বউ, জানো? সবখানে এই পাখি দেখা যায় না, হুটহাট দেখা যায়। কিন্তু এখন কি হচ্ছে জানো? আমি গত 2 দিন ধরে দেখছি প্রত্যেক বিকেলে পাখি দুটো আমার জানালার ধারে এসে বসে থাকে। এটা দাদিকে বলতেই উনি কি বললেন জানো? কি বললেন তোর বিয়া লাগবে, সেই জন্যই বিয়ার আগে বেনে বউ রে দেখিস, বিয়ার জন্য রেডি হয়ে থাক। দেখছো কি কথাবার্তা? দাদি এখনো তার কুসংস্কার ছাড়েনি। বলেই মৃদু হাসলো রাকা। সে কথা শুনে হঠাৎ দুষ্টুমি এসে ভর করলো সাদাফের মাথায়। সে ফিচেল হাসি দিয়ে বলল, সব কথাকে কুসংস্কার হিসাবে ধরে নিতে নেই, হতেও তো পারে এবার সত্যি সত্যিই তোমার বিয়ে হয়ে গেল। ধুর, কি যাতা বলো, এত তাড়াতাড়ি বিয়ে করে নাকি কেউ? তুমি তো এখনো ইন্টার্নশিপ কমপ্লিট করনি, এত জলদি বিয়ে করবা? তুমি করলে করতেই পারি, শত হোক একমাত্র প্রেমিকা। কথাটা বলেই কিছুক্ষণ থামলো সাদাফ। রাকার প্রতি উত্তরের আশায় চুপ করেছে সে। কিন্তু রাকা যখন কিছু বলল না তখন বুঝলো সে লজ্জা পেয়েছে। যদিও সে লজ্জারাঙা আরক্তিম মুখটা তার দৃষ্টিগোচর হলো না, তবু সে মনে মনে কল্পনা করে মজা পেল। ছেলেরা বিয়ের আগেই কোনো মেয়েকে নিজের বউ ভাবতে বিচিত্র কারণে মজা পায়। মেয়েটা তার প্রেমিকা হোক বা না হোক, তারা এক ধরনের আনন্দ অনুভব করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় লজ্জার। এমনকি নিজের প্রেমিকের অথবা হবু বরকেও তার স্বামী হিসেবে ভাবতে পারে না, লজ্জায় কুঁকড়ে যায়। এজন্যই হয়তো লজ্জা নারীর ভূষণ। তোমাদের বাড়িটা কি একেবারে রোড সাইডে? কথার প্রসঙ্গ বদলালো সাদাফ। রাকাকে আর লজ্জা দিতে মন চাইছে না। লজ্জা দিয়ে কি লাভ যদি সেটা নিজের চোখের সামনে না দেখতে পারে? তার চেয়ে বরং বিয়ে হয়ে গেলে তখন না হয় সারা দিন ওকে লজ্জায় ফেলবে আর মনে মনে খুশি হবে ভেবেই কথা ঘোরালো সে। না, বিল্ডিংটা রোড সাইডে হলেও বাড়ির অন্য সবার ঘরগুলো ভেতরের দিকে, একমাত্র রাস্তার দিকে আমার রুমটাই। মেন গেট থেকে সরাসরি আমার রুমের জানালাটাই দেখা যায়। সাবধানে থেকো, রোড সাইডে রুম হলে মানুষ এসে তুলে নিয়ে যাবে। তখন আমার একমাত্র প্রেমিকা গেলে আমার কি হবে? আমি কোথায় যাব? বেশ ঢং করে বলল সাদাফ, ন্যাকা ন্যাকা ভাব নিয়ে। ওর কথা শুনে খিলখিল করে হেসে উঠল রাকা। সে হাসির আওয়াজে তেড়ে বেঁধল প্রেমিকের বুকে। বুকে হাত রেখে সে আহত ভঙ্গিতে বলল, যেদিন তোমারে পাই না কাছে গো, পরশন নাহি পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই কিছু নাই। চরণ কয়েকটা শুনেই এক অজানা শিহরণ ছড়িয়ে পড়ল রাকার শরীর জুড়ে। সে কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে ধীর কণ্ঠে শুধালো, এই কবিতার লেখক কে? ডাক্তার সাদাফ না অন্য কোনো কবি? কবিতা লেখার সাধ্য আমার নেই, এটা নজরুলের লেখা। আমি তো শুধু সঠিক সময়ে প্রয়োগ ঘটালাম। তাই তো বলি, ডাক্তার সাহেব আবার ডাক্তারি ছেড়ে কবিত্ব শুরু করলেন নাকি? দুজনে প্রাণ খুলে হাসতে থাকল। যদিও হাসির কারণ খুব একটা কিছু নয়, আসলে প্রেমিক যুগল পাশাপাশি থাকলে তাদের ভেতর এক অন্য আত্মা ভর করে। তারা অকারণে হাসে, অকারণে প্রেম খোঁজে। একসময় হাসি থামিয়ে সাদাফ মৃদু বালায় বলল, খুব মিস করছি প্রিয়, জলদি ফিরে এসো। আজকাল ঠিকমতো ভার্সিটিতে যাচ্ছে না মায়া, একা একা থাকছে সারাক্ষণ ঘরের ভেতর, একা একা। বন্ধ দরজার ভেতর কি করে ঠিক বোঝা যায় না। ছায়া লুকিয়ে চুপিয়ে দেখার চেষ্টা করেছে, উকি ঝুঁকি দিয়েছে, দরজায় আড়ি পেতেছে, কিন্তু লাভ হয়নি।
মায়ার ঘর থেকে কোনো শব্দ হয় না। আগে সে বাসায় থাকার সারাটা সময় বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যাটিং আর ফোন কলে কাটিয়ে দিত, অথচ সেই মেয়ে আজকাল কারোর সাথেই কথা বলছে না। ছায়া অবাক হয়। ওর অজান্তেই মায়াকে চোখে চোখে রাখছে ছায়া। ওর প্রত্যেকটা কাজকর্ম নিবিড়ভাবে খেয়াল করছে। অদ্ভুত হলেও সত্য, মায়ের ঘর থেকে সে বেশ কিছু দামি জিনিস মিসিং পেয়েছে। মায়ের দুটো স্মার্টফোন ছিল, এখন সে শুধু একটাই ব্যবহার করতে দেখে। আরেকটা কোথায় বা কী করেছে সেটা সে জিজ্ঞেস করেছিল, কিন্তু মায়া জবাব দেয়নি। উল্টো খেপে গিয়ে তুল কালাম বাঁধিয়েছে। আরও কিছু দামি জিনিস আর দেখতে পাচ্ছে না ওর ঘরে। জিজ্ঞেস করার উপায় নেই, কিছু বললেই রক্তচক্ষু নিয়ে তাকায়। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে মায়া, পরিবর্তন হচ্ছে আচরণের। ব্যাপারগুলো ছায়ার চোখে পড়ে। ভাবতে থাকে কি হয়েছে ওর। কখনো কখনো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেই ফেলে, তাতে লাভ হয় না। মায়া তাকে কখনোই পাত্তা দেয় না। আজ হঠাৎ করে মায়া বাসা থেকে বেরিয়ে গেছে, সম্ভবত ফাহাদের সাথে দেখা করার জন্য। আজকাল অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেখা যায় না ওকে। ফাহাদের সাথেও খুব একটা কথাও বলে না। ওর বেরিয়ে যাওয়ার সুযোগটাই যেন খুঁজছিল ছায়া। ওর ঘরটা চেক করা দরকার। চুপি চুপি রুমের সামনে এলো। দরজা লক করে রেখে গেছে মায়া। ছায়া হতাশ হয় না, ছুটে গিয়ে ব্যালকনির দরজাটা খুলে যাবে পেয়েছিল, তাই মায়া এই দরজা লাগাতেই ভুলে গেছে। ছায়া আলতো হাতে দরজা খুলে ভেতরে পা রাখে। রুমের ভেতর কেমন যেন একটা বিশ্রী গন্ধ। ভালো করে শুকিয়ে দেখলেও গন্ধটা শুধু সিগারেটের নয়, সঙ্গে আরও কিছু আছে, কিন্তু এক্স্যাক্টলি কিসের সেটা বুঝতে পারল না। চারপাশে চোখ বোলাতে বোলাতে ছায়া এগিয়ে আসে রিডিং টেবিলের দিকে। খুব সাবধানে সবগুলো বই খাতা চেক করে, কিন্তু কোথাও কিচ্ছু পায় না। চেক করে ফিরে আসার সময় চোখ পড়ে টেবিলের নিচের দিকে, ড্রয়ারের দিকে। ছায়া ড্রয়ার টান দেয়, কিন্তু লক করে রাখার কারণে খুলতে পারে না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চাবি পাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত খুঁজে পায় না। আবারও রুমের ভিতরে সন্ধান শুরু করলো ছায়া। বিছানার নিচে, উপরে, তোশকের তলায়, ঘরের কোনায় কোনায় গিয়ে খুঁজলো, কোথাও কিচ্ছু পেল না। অবশেষে যখন ব্যর্থ হয়ে নিজের ঘরে ফিরবে, তখনই চোখে পড়ল ড্রেসিং টেবিলের আয়নার পেছনে টেপ দিয়ে কি একটা আটকানো। কৌতূহলী হয়ে এগিয়ে এসে পরখ করতেই খেয়াল হয় এটা কিসের যেন চাবি। কিন্তু কিসের? চাবিটা খুলে নিয়ে ঘরে সবগুলো লকের ভেতর ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু কোনোটাতেই হচ্ছে না। অনেক চেষ্টার পর এসে টেবিলের সেই ড্রয়ারটাতে দিতেই খুলে গেল সেটা। ছায়া অবাক হলো, এই ড্রয়ারের চাবি মায়া লুকিয়ে রেখেছিল কেন? আশ্চর্য। ড্রয়ারটা খুলতেই আরও বেশি অবাক হতে হলো ছায়াকে। ড্রয়ারটার ভেতরে বেশ কয়েকটা মোমবাতি, ম্যাচ, সিগারেটের প্যাকেট আর সিরিঞ্জ। কয়েকটা ওষুধের পাতাও চোখে পড়ল। একটা চিকন লম্বা প্লাস্টিকের পাইপ, প্যাথোলজিতে রক্ত নেওয়ার আগে অ্যালবোর ওপরে যে ধরনের চিকন পাইপ বেঁধে দেয় সেই রকম। কিন্তু এটা মায়ের কাছে কেন? তারপর হঠাৎ কি যেন মনে হতেই ছায়া চমকে ওঠে। এগুলো যে ড্রাগ অ্যাডিক্টেডদের ড্রাগস নেওয়ার মাধ্যম, সেটা কি করে ভুলে গেল? যারা ড্রাগ ইনজেক্ট করে তারা এইসব ব্যবহার করে। তার মানে মায়াও কি? আর ভাবতে পারে না ছায়া। হুট করেই তার বুকটা ভার হয়ে আসে। বড় বোনের জন্য নিজেকে খুব অসহায় লাগে। তার চোখের সামনেই তার বড় বোনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ তার করার কিচ্ছুই নেই। তার বাবা মা কেউই এ ব্যাপারগুলো গুরুত্ব দিচ্ছেন না, কোনোভাবেই না। এদিকে মায়াও তার কথা শুনছে না। সে একা কী করবে? কী করে সামলাবে মায়াকে? চিন্তায় বিভোর হয়ে এলোমেলো হেঁটে ঘর ছেড়ে বেরিয়ে আসে ছায়া। সে দিব্য দৃষ্টিতে দেখতে পারছে যে মায়া শেষ হয়ে যাচ্ছে, তিলে তিলে মরছে, অথচ সে কিছুই করতে পারছে না। জীবন। বহুদিন পর হঠাৎ সাদাফরা 4 বন্ধুতে মিলে আড্ডায় বসেছে। চলছে তুমুল আড্ডা, চায়ের কাপে টুংটাং শব্দ আর মুড়ি মাখার বাটিতে হুড়মুড়িয়ে পড়ার ব্যস্ততা। সবগুলো এসে জড়ো হয়েছে অনন্তদের বাসায়। অনন্তের বইয়ের হাতে ডিনারের আবদার ধরেছে সবাই। বর্তমানে গেস্ট রুমে বসে হইচই করছে ওরা। কথায় কানে ফাইজলামিতে ঘরটার রমরমা অবস্থা। সবাই হই হুল্লোড়ে ব্যস্ত। কখনো টিয়াকে নিয়ে অনন্তকে খেপাচ্ছে, কখনো ঢাকাকে নিয়ে সাদাফকে। সবার সাথে থেকেও কেন যেন একটু অন্যমনস্ক হয়ে পড়ছে ফাহাদ। থেকে থেকে কথা আর খেয়েই হারিয়ে ফেলছে। বিষয়টা লক্ষ্য করছিল না। বেশ খানিকক্ষণ পর সিফাত বলল, তোর কি হয়েছে বলতো ফাহাদ, এমন আনমনা হয়ে যাচ্ছিস কেন? আরে কি আবার হবে, সারাক্ষণই তো তার মাথায় মায়াবনীর চিন্তা ঘুরপাক খায়। টিটকিরি মেরে বসলো সাদা। তখন অনন্ত একটু মজা করে বলল, হ্যাঁ, ওর তো মাথায় থাকে মায়াবিনী। আর তোমার মাথায় কি থাকে? হ্যাঁ, আমার শালিকা। বলেই ভ্রু নাচালো অনন্ত।
সাদাফরা তাতে অবাক হলো না। বিয়ের পর হঠাৎ করেই এই নতুন পরিবর্তন হয়েছে অনন্তের। সে এখন আর আগের মতো লজ্জা পায় না, বন্ধুদের কথায় কথায় বিব্রত বোধ করে না, বরং মাঝে মধ্যেই বন্ধুদেরকেও বিব্রত করে ফেলে। ধুর, সবসময় কি যে বলিস না তুই। হাত নাড়িয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে সাদা। অনন্ত প্রত্যুত্তরে হাসে। ফাহাদ কিছু না বলে যেমন আনমনা ছিল তেমনি থাকে। সিফাত আবারও ওকে ঠেলা দিয়ে বলল, আবে ওই, কোন দুনিয়ায় গেলি? মহাকাশ যাত্রা করলি নাকি? ঠেলা খেয়ে হুঁশ হলো ফাহাদের। সবাইকে এমন হবার মতো চেয়ে থাকতে দেখে থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বল, কি হয়েছে তোদের? আমাদের আবার কি হবে? তোর কি হয়েছে সেটা বল। আমার তো কিছু হয়নি। বেশ স্বাভাবিকভাবেই বলল ফাহাদ। সবাই সরু চোখে তাকালো। ফাহাদ ভাবাচাকা খেয়ে গেল যেন সেই দৃষ্টি দেখে। আমতামতা করে বলল, মানে তোরা এমন করে তাকাচ্ছিস কেন? আমি তোদের কি করেছি? কিছু তো করিস নাই, কিন্তু কথা হলো তোর আসলে হয়েছেটা কি? মায়ের সাথে ঝগড়া করেছিস? বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাদা। সঙ্গে বাকিরাও। ফাহাদ আবারও আনমনা হয়ে উঠল। কিছুক্ষণ থেমে ধীর কণ্ঠে বলল, কথাই তো বলে না, ঝগড়া হবে কি করে? মানে? একসাথে সমস্যার প্রশ্নটা ছড়ে ওরা। মায়া ফাহাদের সাথে কথা বলে না, কিন্তু কেন? ওদের জানা মতে ওর আর মায়ের সম্পর্ক তো সেরকম না। 8-10টা প্রেমিক প্রেমিকার মতো এরা ঝগড়া করে না। মায়ের কোনো আবদারই ফেলে না ফাহাদ। সব কথা সব ইচ্ছে পূরণ করে। যখন যা বলে ফাহাদ পাগলের মতো সেই কাজটাই করে। ছোটখাটো মানবিমান যে হয় না তা নয়, সেসব হয়, তবে দিন শেষে ফাহাদের পাগলামির কাছে সব কিছুই হার মানে মায়ার। বড্ড ভালোবাসেছে তাকে ফাহাদ। জানি না, তবে ইদানিং কেমন যেন বদলে গেছে মায়া। খুব চুপচাপ থাকে, দেখা করতে এলে ঘন্টার পর ঘন্টা নিশ্চুপে কাটিয়ে দেয়। খুব একটা কথা বলে না। আমি যা জিজ্ঞেস করি শুধু তারই উত্তর দেয়। আবার চুপ করে থাকতে থাকতে হঠাৎ কেমন যেন উত্তেজিত হয়ে ওঠে। হুট করে মেজাজ খিটখিট করে চলে যায়। ফোন করলে ধরে না, ধরলেও কেমন একটা নির্লিপ্ত ভাব। আমি ঠিক বুঝতে পারছি না। আই থিঙ্ক মায়া বিষণ্ণতায় ভুগছে। তুই ওকে নিয়ে একদিন হসপিটালে আসিস তো, দেখবি সব ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। আশ্বাস দেয় সাদাফ। ফাহাদকে আশ্বস্ত হতে দেখা যায় না। সে আরো হতাশায় ডুবে গিয়ে বলল, সে করতে পারলে ভালোই হতো, তবে উপায় নেই। মায়া খুব বেশি ক্ষিপ্ত হয়ে থাকে সব সময়, হয় চুপচাপ না হয় হাই টেম্পার। কি যে করব। ও কি অন্য কারোর সাথে রিলেশনে গিয়েছে? এ ধরনের কিছু কি মনে হচ্ছে তোর? হঠাৎ ভ্রুকুচকে প্রশ্ন করল সিফাত। ফাহাদ আতকে উঠে তাকালো। কেমন জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, না না, সে হবে কেন? মায়া সত্যি সত্যি আমাকে ভালোবাসে, আর আমি ওকে। আমাকে ছেড়ে অন্য কারোর কাছে ও যাবে না, এটা ওর প্রতি আমার বিশ্বাস। যদি যায় তো? কেন যাবে? কখনো যাবে না। মায়া শুধু আমাকেই ভালোবাসে, খুব ভালোবাসে। খবরদার এই ধরনের কথা বলবি না তুই সিফাত। সিফাতের কথা শুনে চিৎকার করে উঠল ফাহাদ। শাসিয়ে উঠল ওর উদ্দেশ্যে। ধমকে চুপসে গেল সিফাত। তারপরও অনন্ত বলল, কাউকে বিশ্বাস করা ভালো ফাহাদ, কিন্তু যখনই তার ভেতর অতি শব্দটা ঢুকে যায় তখনই বিষয়টা খারাপ হয়ে যায়। মায়াকে অতিরিক্ত ভালোবাসিস, বিশ্বাস করিস, কিন্তু এমনও তো হতে পারে ও তোকে ভালোবাসে না, তুই ওর ভালোবাসা না মোহ ছিলি। ব্যাস ব্যাস, অনেক বলেছিস তুই অনন্ত, অনেক হয়েছে। আমি আর নিতে পারছি না। চুপ কর তোরা। তুই আমাদের ভুল বুঝিস না দোস্ত, আমরা কখনোই তোর খারাপ চাই না। ফাহাদ চুপ করে থাকে, একটা কথাও বলে না। অনন্ত সিফাত একে অপরের মুখ চাওয়াচাই করে। এর মধ্যে সাদাফও নিশ্চুপ থাকে। মায়াকে নিয়ে তার কিছুই বলার নেই। সে কিছুই বলতে চায় না, কেননা এর আগে বেশ কয়েকবার মায়াকে অন্য ছেলের সাথে দেখেছে সে, কিন্তু ফাহাদকে বলেনি। কারণ আসল ঘটনা সে জানে না। শুধু শুধু ফাহাদের চোখে মায়াকে আর নিজেকে ছোট করতে চায়নি সে, তাই এখনো চুপ করে আর থাকে। ফাহাদ অনেকক্ষণ চুপ করে থাকে। একসময় মুখ খুলে খুব ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, যদি সত্যি সত্যি মায়া এমন করে যে আমি ছাড়া ওর জীবনে অন্য কেউ এসেছে, তাহলে আমি বলছি, এই তোদের সামনেই বলছি, আমি কখনোই ওকে ক্ষমা করব না, কোনো দিনও না। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা আর অপমান আমি সহ্য করব না। এই ভুলের মাপ আমি মায়াকে কোনো দিনও করব না। ফাহাদের এই কঠিন কথা শুনে হঠাৎ আঁতকে উঠল সাদাফ। কেন সে জানে না, তবুও ফাহাদের মুখের সেই কঠিন কথাটা তার সহ্য হলো না। একটু পর টিয়া এসে ওদের আড্ডা ঘরে ঢুকলো। রাতের খাবার দেওয়া হয়েছে বলে ওদের খেতে ডাকলো।
সভা ভঙ্গ করে ওরা সবাই ডাইনিংয়ে ছুটল। রাত তখন 12টা। সাদাফের হঠাৎ কি হলো কে জানে, হঠাৎ করে রাকাকে দেখার জন্য মনটা ছটফট করে উঠল। মনে হলো এই মুহূর্তে ওকে না দেখতে পারলে বাঁচবে না সে। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে থাকে সাদাফ। শেষ পর্যন্ত না পেরে কল করে রাকাকে, কিন্তু অনেকবার রিং হয়েও কলটা রিসিভ করে না রাকা। করবে এবার কি করে? গভীর রাতে সে কি আর জানে রাকা এখন গভীর ঘুমে আচ্ছন্ন? সে ঘুম কি আর সহজে ভাঙে? সাদাফ ব্যাপারটা বুঝল, কিন্তু তার মন বুঝল না। অবাধ্য মন তখন রাকাকে দেখার জন্য রীতিমতো যুদ্ধ শুরু করেছে ওর সাথে। ওর কণ্ঠটা শোনার জন্য আকুপাকু করছে ওর মনটা, কিন্তু কি করবে ও? সিদ্ধান্তহীনতায় ভুগছে সাদাফ। ভোর 4:30। সাদাফ দাঁড়িয়ে আছে হাইওয়েতে। বর্তমানে সে পাবনা শহরে অবস্থান করছে। এই মাত্র বাস থেকে নামলো। তার সামনে একটা বিশাল গেট, ওপরে লেখা এডওয়ার্ড কলেজ পাবনা। রাখার ভাষ্য মতে এই কলেজের আশেপাশে ওদের বাড়িটা, কিন্তু কোথায়? চারপাশ দেখে মনে হচ্ছে শহরের ভেতরে ঢুকে গেছে সে, কিন্তু রাকার তো বলেছে কলেজের পাশে হলেও ওদের বাড়িটা আবাসিক এলাকায়। তাহলে রাকে নিজের মাথায় গাট্টা মারার স্বাদ জাগলো সাদাফের। কেন সে এরকম একটা পাগলামি করলো? এখন এই বেলায় সে রাকার বাড়ি কি করে খুঁজবে? উফ! চট করে কল করলো রাকার নাম্বারে, কিন্তু সে রিসিভ করলো না। সাদাফের আরও রাগ হলো। রাগে চুল টেনে ধরে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ কি যেন মনে হতে কন্ট্যাক্ট লিস্ট চেক করলো সে। হ্যাঁ, মাহির নাম্বারটা তার কাছে আছে। তাকে কল দিলে কিছু তো একটা করা সম্ভব, কিন্তু এত রাতে কি ওকে কল দেওয়া কি ভালো দেখায়? ধ্যাত, যা করার তা তো করেই ফেলেছিস। পাগলামি করে ঢাকা থেকে পাবনায় তো ছুটে এসেছিস, এখন অত সব ভেবে কি? এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিল। ইতস্তত করেই কল দিল মাহিকে। প্রেমিকের সঙ্গে প্রেমালাপে ব্যস্ত ছিল মাহি। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল আসতে রেখে ভ্রু কুঁচকালো। রাগ হলো খুব। এত রাতে তাকে কে কল দেবে? নিশ্চয়ই রং নাম্বার। রাত বিরাতে মানুষকে কল দিয়ে বিরক্ত করার জন্য এক জাতের লোক আছে বাংলাদেশে। এদের কাজে অহেতুক বিরক্ত করা। আজ তোদের শায়েস্তা করব তারা। ভেবে জেল না কঠিন কিছু গালি ছুটতে যাবে, অমনি ওপাশ থেকে কারো গলা শোনা গেল। কিছুটা ইতস্তত ভাব করে সে বলছে, হ্যালো মাহি বলছো? আমি সাদাফ, চিনতে পারছো? রাকার। সাদাফের কণ্ঠ শুনে চমকালো সে। এই সময় সাদাফ তাকে কল করেছে হঠাৎ? জি, চিনতে পেরেছি, কিন্তু এত রাতে আপনি আমাকে কল দিয়েছেন? সে এক বিরাট ইতিহাস মাহি, অত সব শোনাতে পারবো না। তার চেয়ে তুমি আমাকে একটু সাহায্য করো তো। ঢাকার গ্রামের বাড়ির ঠিকানা আমাকে দাও তো, একদম এক্সাক্ট ঠিকানাটা। সেটা দিয়ে আপনি কি করবেন সাদাফ ভাই? আপনি না ঢাকায়, পাবনার ঠিকানা দিয়ে? যা বলছি তাই করো না মাহি, এত কথা বলো না প্লিজ, ঠিকানাটা দাও। মাহি সরু চোখে প্রশ্ন ছুড়ে, আপনি এখন কোথায় সেটা বলুন তো। সাদাফের কথা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল মাহি। এই ছেলে কি পাগল না মাথা খারাপ? রাত দুপুরে সে ছুটে গেছে ঢাকা টু পাবনা, তাও চেনা নয় সম্পূর্ণ অচেনা একটা জায়গায়, শুধুমাত্র প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য। মাহি বিস্ময় চোখ বড় বড় করে ফেলে। ঠিকানাটা দাও। ঠিক আছে, শুনুন, আপনি যেখানে আছেন সেখান থেকে রিক্সা নিন। দেখুন আশেপাশে রিক্সা আছে তো, না থাকলে আবার সমস্যা। মাহির কথায় চারপাশ তাকালো সাদাফ। দূরে দুটো রিক্সা দাঁড়িয়ে আছে। চালক দুজন সিগারেট খেতে খেতে খুশ আলাপ করতে ব্যস্ত। ওদের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, আছে 2-1টা, তুমি ঠিকানাটা বলো, আমি পৌঁছে যাব। আমি মেসেজ করে দিচ্ছি জায়গার নাম। আর শুনুন, এত রাতে গিয়ে যদি রাকার দেখা না পান তখন কি করবেন আপনি? এমন করে যে চলে গেলেন, রাকাদের ঠিক পরের বাড়িটাই আমাদের। সমস্যা হলে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। এই মুহূর্তে ওখানে থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমি ঢাকায়। যাই হোক, সাবধানে যাবেন, রাতের শহর খুব একটা সুবিধার না। মাহির কথা শুনে খুশি হয়ে ফোন কাটল সাদাফ। মিটোকে যথেষ্ট সাহায্য করলো। মনে মনে কৃতজ্ঞ হলো সে। তখনই ফোনের মেসেজ টিউনির শব্দে ধ্যান ভাঙল। মাহি ঠিকানাটা পাঠিয়ে দিয়েছে। সে এগিয়ে গেল রিক্সা দুটোর দিকে। ঠিকানা বলে ভাড়া ঠিক করে উঠল। এরপর রাকাদের বাড়িটা খুঁজে পেতে সময় লাগলো না ওর। মাহি একেবারে রোড নাম্বার, বাসা নাম্বার সব বলে দিয়েছে। ভাগ্যেশ মাহি ছিল, নয়তো যে তখন কি করতে সাদাফ ভেবে একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু এখানে এসে আরেক ঝামেলায় পড়ল সে। বাড়ির সামনে তো আসলো, কিন্তু রাকার কাছ পর্যন্ত পৌঁছাবে কি করে? আবার ওর নাম্বারে কল করলো সাদা, এবারও রিসিভ হলো না। রাগে দুঃখে কি করবে ভেবে পেল না সে।
খুব রাগ হলো ওর ঘুমের ওপর। এমন বেকুরে ঘুমায় কেন মেয়েটা? উফ, প্রেমিকা থাকার যে এত জ্বালা। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় হঠাৎ ওর চোখ গেল বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে লাগানো একটা পেয়ারা গাছের পানে। পাশে বিল্ডিং থেকে দেখা যাচ্ছে কোনো রুমের জানালা খোলা, পর্দা উঠছে। হঠাৎ মনে পড়ে গেল সেদিনের ভিডিও কলের কথা। রাকা ঠিক এই গাছটাই দেখিয়েছিল, তারপর বলেছিল গেট থেকে ওর রুমটাই সবার আগে নজরে আসে। তার মানে ওটাই কি ওর ঘর? কিন্তু মনের ভেতর অনেক হিসাব খুঁজতে খুঁজতে শুরু করলো সাদাব। 6 ঘন্টার জার্নি করে রাস্তায় দাঁড়িয়ে থেকে মাহিকে বিরক্ত করে ওর কাছে ঠিকানা নিয়ে এত কাহিনী করে এই অবধি এসেছে সাদাব। এত দূর এসে ওর সাথে দেখা না করে চলে যাবে, সেটা কি মানায়? অনেক ভাবলো সে, বারবার কল করলো রাকাকে, কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়ে আরেকটা সিদ্ধান্ত নিতে হলো তাকে। খুব সাবধানে বাড়ির প্রাচীর টপকালো, পাঁচিল ধরে হেঁটে পৌঁছালো পেয়ারা গাছের কাছে। এখন তাকে গাছে চড়তে হবে। হ্যাঁ, এই এক প্রেমিকার জন্য যে আরো কত কিছু করতে হবে জীবনে। কেন যে প্রেম করতে গিয়েছিলাম, দূর। প্রমাদ কমলো সাদাফ। ভয়ময়ে গাছের একটা ডাল ধরল, দোয়াদুরত পরে খুব সাবধানে ভীত হয়ে পা রাখলো দুটো ডালের ফাঁকে। খুব ছোটবেলায় গাছে চড়ার অভ্যাস ছিল তার। গ্রামের বাড়িতে গেলে কাজিনরা মিলে গাছে চড়ত, মজা করত। কিন্তু সেই সব তো বহু আগের কথা। সেইভাবে গাছে চড়ার কায়দাটা কি এখনো আর আয়ত্তে আছে? হতাশ নিঃশ্বাস ছাড়ল সাদাফ। এরপর বহু সংগ্রাম করে টোরে নিচতলার জানালার সানসেটে চড়ল। সেখান থেকে উকি দিল দোতলার ওই জানালায়। যদিও সে কাজটা করা একেবারেই অনুচিত, কারো ঘরে উকি মারা মোটেও ঠিক না, তবু সে করতে বাধ্য হলো। কিন্তু এবার কপাল ভালো, অন্ধকার ঘরে ঘুমন্ত রাকাকেই চোখে পড়ল তার। জানালার সাথে রাকার বেডটা বসানো, আর জানালা বরাবরই মাথা রেখে ঘুমিয়েছে সে। মনে মনে খুব খুশি হলো সে, আল্লাহর প্রতি লাখ লাখ শুক্রিয়া জানালো। আর সংগ্রামের পর অবশেষে সে এই জায়গায় জানালার গ্রিল ধরে ফিসফিস করে ডাকা শুরু করলো। রাকা, এ রাকা, শুনছো? প্লিজ ঘুম থেকে ওঠো, প্লিজ একবার দেখো। সাদাফ নিচু গলায় ডাকছে। সে ডাক রাকার কান পর্যন্ত পৌঁছালো কিনা বলা মুশকিল, কারণ সে চোখ মেলালো না। সাদাফ উত্তেজিত হয়ে ডাকতেই থাকলো। হঠাৎ, একেরে আমার নাতনির ঘরে জানলার সামনে করছিসটা কি? হঠাৎকার চিৎকার শুনে ফিরে তাকালো সাদাফ। সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় সাদা টুপি পরনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তবে কণ্ঠ শুনে মনে হলো না সে বৃদ্ধ, গলায় এমনই তেজ তার। সাদাফ কি করবে বুঝে উঠতে পারে না, হ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে থাকে। লোকটা দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে ঢুকে যায়, ফিরে আসে আরো দ্রুত। এই দাঁড়া, এক পা লড়লে গুলি করে খুলি উড়িয়ে দেব আমি তোর। এত বড় সাহস তুই আমার নাতনির ঘরের উকি দিস? নেমে আয় বলছি, এক্ষুনি নেমে আয়। সাদাফ হতভম্ব দৃষ্টিতে সামনে দাঁড়ানো লোকটিকে দেখে। বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বুড়ো মতন লোকটা। চেহারাটা তার কঠিন, মেজাজ টকপক করছে যেন। বন্দুকটা উঁচিয়ে আছে ওরই দিকে, যেন এক পা নড়লে গুলি করে দেবে। আতকে গলা শুকিয়ে এলো ওর। এই কোন ফ্যাসাদে পড়লো সে? সাদাফকে অমন হাবার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ধমকে উঠলেন বৃদ্ধ। বন্দুক তাক করে নিশানা ঠিক করে বললেন, কি হলো, নামবি নাকি গুলি খেয়ে মরবি? নাম তাড়াতাড়ি। হঠাৎই আবারও ধমকে উঠলেন। সাহসী সাদাফও তখন এই মহা ফ্যাসাদে পড়ে কিং কর্তব্য বিমূঢ়। কি করা উচিত একেবারেই বোধগম্য হচ্ছে না। সে ঢোক গেলেই কোনো মতে বলল, মানে তুই নামবি নাকি আমি গুলি করব? হ্যাঁ, নামছি আমি, প্লিজ দাঁড়ান। হুশ হতেই তড়িঘড়ি করা শুরু করলো সাদাফ। কি করে করতে গিয়ে পড়ে যেতে নিয়ে সামনে নিল। বৃদ্ধ তখন কিছুটা নরম হলেন, শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, ধীরে সুস্থে নাম, হাত পা ভাঙ্গিস না যেন। বুড়ো সম্মতি পেয়ে ঘাড় নাড়ালো। সায় জানিয়ে ধীরে ধীরে নেমে এলো ওখান থেকে। এসে ভীত মুখে বৃদ্ধের সামনে দাঁড়াতেই উনি মেঘের মতন গলায় জিজ্ঞাসা করলেন, নাম কি? মানে সাদাফ ইসলাম। তোর না নাকি কথা বলতে পারিস না ঠিক মতন? ভ্রু কুঁচকে ফেললেন বৃদ্ধ। প্রত্যুত্তরে সাদাফ ঘন ঘন মাথা নাড়িয়ে অসম্মতি জানালো।
আবারও প্রশ্ন ছুড়লেন তিনি। এখানে কি করছিলি তুই? বাসা কোথায়? কোন বাড়ির ছোকরা? ঢাকার মিরপুরে। ফাজলামি করিস আমার সাথে? ঢাকা থেকে এসে তুই এখানে কি করিস? এখানে কার বাড়িতে কেন এসেছিস? আর সেখান থেকে এখানে কেন এলি সেটা বল। বুড়ো ধমক খেয়ে চুপসে গেল সাদাফ। মনে মনে ভাবলো কি বলা যায়, কিন্তু মিথ্যে বলতে একেবারেই অপটু হওয়ায় সে আর হলো না। কোনো বানানো কথায় বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে পারবে না ভেবে হতাশ হলো। ভাবলে সত্যিই বলে দেবে, কিন্তু বলবে যে তো কাকে বলবে? সামনে দাঁড়ানো এই লোকটাকে? কিন্তু তিনি কে? সঠিক পরিচয় না জেনে এভাবে কিছু বলে ফেলা উচিত হবে? আমতা আমতা করে বলল, আসলে আপনি এবারে কে? বেশ ভীত কণ্ঠেই শোধালো সাদাফ। এ কথা কানে যেতেই আরো এক দফা চিৎকার দিয়ে উঠলেন ভদ্রলোক। রাগ নিয়ে বললেন, তুই আমার বাড়িতে এসে বলিস আমি কে? তোর এত বড় সাহস? তুই ইন্সপেক্টর হাসিবুল রহমানকে বলছিস আমি কে? ধমক খেয়ে নেহাতি বাচ্চা মানুষের মতন কেঁপে উঠল সাদা। হে লোক পুলিশ, তাও আবার ইন্সপেক্টর বলছে এই বাড়ির মালিক। মানে কি, রাখার দাদা নয় তো এই বুড়ো? কই, রাকা তো আগে বলেনি তার দাদা পুলিশ ইন্সপেক্টর। তার আবার এমন বাঘের মতো মেজাজ। লোকে বলে বাঘে ছুলে 18 খা, পুলিশে ছুলে 18 দুগুণে 36 খা। এই লোক যে বাঘ আর পুলিশ দুটোই আছে, এই টুইন ওয়ান পিস ছুঁয়েছে সাদাফকে। কপালে কত ঘা লেখা আছে কে জানে। আতঙ্কে শিউরে উঠে বলল, আসলে আমি বুঝতে পারিনি, দুঃখিত, মাফ করবেন। ছেলেটা মাফ চেয়েছে বলে কিছুটা ধাতস্থ হলেন হাসিবুর সাহেব। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক করে বলতো বাড়ি কই তোর? এখানে এসেছিস কেন? দেখ পুলিশের খপ্পরে পড়েছিস, বুঝে শুনে কথা বলিস, নয়তো। আসলে আমি রাকার সাথে দেখা করতে এসেছি। ওর সাথে। অপরিচিত ছেলের মুখে নিজের নাতনি রাকার নাম শুনে হৃদয় কুঁচকে এলো হাসিবুর সাহেবের। কঠিন গলায় বললেন, তুই রাকাকে চিনিস কিভাবে? আর ওর ঘরে জানলায় উকি দিচ্ছিলে কেন? বাকিটা বলতে পারল না সাদাফ। তখন উপায়ন্তর না পেয়ে রাকার নাম বলেছে, কিন্তু এখন কি করবে সে? এই লোক পেশায় পুলিশ, স্বভাবেও নিশ্চয় পুলিশ। এর কাছে মুখ খুলতেই তো গেল জিগড়া করে সব বের করে ফেলবে পেটের ভেতর থেকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে, ইতস্তত করতে দেখে কি যেন মনে হলো হাসিবুর সাহেবের। ওকে আপাতমস্তক একবার পরখ করে দেখলেন। পোশাক আশাক ভালো, মার্জিত ধরনের, কাঁধে ছোট একটা ব্যাকপ্যাক, হাতে ঘড়ি, একেবারে ভদ্র ভদ্র চেহারা। কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, পোশাক আশাক তো ভদ্র ঘরের, কিন্তু কাজটা যে করলে অভদ্র ঘরের মতো। তার বলা, যাই হোক চল বাড়ির ভিতর, বাইরে দাঁড়িয়ে আর চেঁচামেচি না করি। বলেই সঙ্গে আসার জন্য ইশারা করে এগিয়ে গেলেন লোকটা। সাদাব কিছুক্ষণ স্তম্ভিত চাহনিতে তাকিয়ে থাকলো সেই দিকে। মনে মনে বলল, খাইছে আমারে সাদাব রে, তুই শেষ। এখন তওবা কর, আজ জীবনে প্রেম করবি না, কোনোদিন না। বাইসা থাকলে মনে রাখিস, আজকে তওবা মনে রাখিস। তারপর আকাশের দিকে তাকালো। চারপাশে আলো ফুটতে শুরু করেছে। ভোরের অপরূপ সৌন্দর্য সব সময় মুগ্ধ করে তাকে, কিন্তু আজ হলো না। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এবার বাঁচাইয়া দিও। কি হলো? যেতে যেতে পেছনে ফিরলেন ভদ্রলোক। তার পুলিশি চোখ সহজে ফাঁকি দিতে পারবে না কেউ। রিটায়ার্ড করলেও তার এই ইন্সপেক্টরি ভাবটা যায়নি। পেছনে ঘুরে আসামিকে ধমকে দিলেন যেন পালাতে না পারে। অগত্যা সাদাফ বেচারাকে ছুটতে হলো তার পিছে। বিছানায় হাঁটু দুটো তুলে 2 হাত একত্রিত করে হাঁটু জড়িয়ে বসে আছে মায়া। মাঝে মাঝে মুখ গুচ্ছে হাতের ফাঁকের ভেতর। মনটা তার আজকাল খুব বেশি বিষণ্ণ। পুরনো কথা আজ খুব করে মনে পড়ছে তার। চোখ বন্ধ করলেই মস্তিষ্কের মানুষ পাটে বেশি উঠছে ওর জীবনের সবচেয়ে অসহ্যকর কিছু দৃশ্য, যেখানে দেখতে পাচ্ছে এক দম্পতি ক্রমাগত ঝগড়া করছেন, জিনিসপত্র ভাঙচুর করছে, কখনো কখনো পুরুষটি প্রহার করছেন নারীটিকে। তিনিও আবার কম নন, কখনো কখনো তিনিও ইচ্ছে করলে কলহ বাঁচাচ্ছেন। ঝগড়া শুরু হচ্ছে, তুমুল চেঁচামেচির আওয়াজে পাশের ঘর থেকে ছুটে আসছে একটা ছোট বাচ্চা। কানে হাত চেপে থামতে বলছে তার বাবা মাকে, কিন্তু কেউ থামছেন না, নিজের কাজেই ব্যস্ত হয়ে থাকছেন। তারপর হঠাৎ সব নিশ্চুপ। 2 ঘরে 2জন মানুষ থমথমে মুখে বসে আছেন, কথা বলছেন না কেউ।
ছোট বাচ্চাটি কিছুক্ষণ পর পর ঘুরঘুর করছে দুই ঘরে, কথা বলার চেষ্টা করছে তাদের সাথে, কিন্তু লাভ হচ্ছে না। কেউ পাত্তা দিচ্ছে না বাচ্চাটিকে। একসময় উত্তেজিত হয়েই ওঠে বাচ্চাটি, ছুটে এসে মার কাছে জেদ শুরু করে। মা তখন রক্তচক্ষু নিয়ে তাকান, ধমক দিয়ে চুপসে ফেলেন বাচ্চাটাকে। এরকম করেই দৃশ্যপট বদলাতে থাকে। বারবার চোখের সামনে ভেসে ওঠে সেই একই গল্প। রোজ রোজ ঝগড়া, কলহ, বিবাদ। অতিষ্ঠ হয়ে ওঠে ছোট্ট সেই বাচ্চাটা। প্রতিদিন মা বাবার এমন মার কাট ভঙ্গি দেখে সহ্য করতে পারে না সে। ধীরে ধীরে অসুস্থ হয়ে ওঠে। এমনই একদিনেই হঠাৎ লাগেজ হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান বাচ্চাটির মা। বাচ্চাটা অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সঙ্গে যাওয়ার জন্য আবদার ধরে মার কাছে, কিন্তু তিনি নিষ্ঠুরের মতন একা ঘরে ফেলে যান তাকে। বাচ্চাটা দিনভর অপেক্ষা করে তার ফিরে আসার। রাত পেরোয়, নতুন ভোর আসে, আবার দিন শেষে রাত্রি নামে ধরণীর বুকে। অপেক্ষার প্রহর আর শেষ হয় না। ছোট্ট সে অবুঝ শিশুটি সব সময় অপেক্ষা করে তার মার ফিরে আসার। তারপর হঠাৎ একদিন একজন নতুন মহিলাকে সঙ্গে করে বাড়ি ফেরে তার বাবা। তাকে ডেকে বলা হয় এই তার নতুন মা। তার আসল মা আর কখনো ফিরবে না এই বাড়িতে। শিশুটি কষ্ট পায়, ছলে ছলে চোখে বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা সেটা খেয়াল করেন না, নিজের কাজে চলে যান। নতুন মা নামের মহিলাটিকে কখনোই নিজের মা ভেবে আপন করে নিতে পারেনি সেই ছোট্ট শিশুটি, বরং দূরে দূরে থেকেছে। আর তিনিও কখনো কাছে আসার চেষ্টাও করেননি। দূরত্ব সৃষ্টি হয় বাবা মেয়ের। অভিমানী তার সাথে কথা বলা বন্ধ করে দেয় সে। বাবাও মহাব্যস্ত, সারাদিন নিজস্ব ভুবনে ডুবে থাকেন। তার খেয়াল নেয়ার সময় কোথায়? বাচ্চাটা বড় হতে থাকে একা একা। এসব পুরনো কথা ভাবতে চায় না মায়া। এসব ভাবলেই তার কান্না পায়, রাগ হয় খুব, ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। রাগে মাথার চুল টেনে ধরে সে নিজেকে সামলাতে না পেরেই ছুটে যায় ড্রয়ারের কাছে। তালা খুলে ড্রয়ারটা টান দিতেই খুলে আসে পুরোটা। মায়া উন্মাদের মতো সেখান থেকে বের করে সিরিঞ্জ আর প্রয়োজনীয় জিনিসগুলো কোনোর ওপরে বাহুতে পাঠে। ড্রাগসটা সিরিঞ্জে নিয়ে পুশ করে শরীরে। তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে তার শরীর। নেশার আবেশে চোখ বন্ধ করে ফেলে মায়া। মাথা হালকা করে হেলান দেয় দেয়ালে। সিরিঞ্জটা পাশে রেখে চুপ করে বসে থাকে। বৈঠকখানায় গম্ভীর মুখে বসে আছেন হাসিবুর সাহেব। তার সামনে ডান দিকে রাখা সিঙ্গেল সোফায় বসে আছে সাদাফ। কাচুমাচু ভঙ্গি তার চোখে মুখে। রুমে আর কেউ নেই। যদিও সাদাফকে বাড়িতে ঢোকানোর সময় রাকার ছোট চাচা দেখেছেন, প্রশ্ন করেছেন তার সঙ্গে অপরিচিত এই ছেলেটি কে, কিন্তু তিনি কোনো জবাব দেননি। গম্ভীর মুখে সাদাফকে ধরে এনে বৈঠকখানায় বসিয়েছেন। তারপর তলব করেছেন ডাকাকে। সে আসলে বিচার করবেন তিনি। ততক্ষণে অবশ্য সাদাফের সাথে প্রাথমিক জোরটাও খুব ভালো মতোই সেরে ফেললেন। খুঁটে খুঁটে শুধুলেন সবকিছু। বহুক্ষণ পর শেষ হলো এক পক্ষের জিজ্ঞাসাবাদ। একটু পরে সে ঘরে প্রবেশ ঘটল রাকার। সদ্য ঘুম থেকে উঠে চোখ মুখ কচলাতে কচলাতে ঘরের দরজায় এসে দাঁড়ালো। হাই তুলতে তুলতে বলল, দাদু ডেকেছ? ডাক শুনে চোখ তুলে তাকালেন হাসিবুর সাহেব, সঙ্গে সাদাফও। ঘুম ঘুম ভাবে রাকাকে দেখে এতক্ষণে যেন ধরে প্রাণ ফিরে পেল সে। তৃষিত নয়নে তাকিয়ে রইল ওর মুখের দিকে। এই মেয়েটার এই মায়াবী প্রেমময় মুখটা দেখার জন্যই তো তার এত এত পাগলামি, এত ত্যাগ শিকার, কত বিশাল দূরত্ব পাড়ি দিয়ে পাবনায় ছুটে আসা, এত বিড়ম্বনা সয়ে এই পর্যন্ত পৌঁছানো। বসো। রুমে দাদা ছাড়াও অন্য কেউ আছে দেখে ভদ্রতার সাথে মাথায় ওড়না তুলে ঘুমটা দিল রাকা। ত্রস্ত পদক্ষেপে এগিয়ে এসে দাদার ঠিক বাম সাইডের সোফাটায় বসলো। মুখ না তুলেই চোরা চোখে তাকালো সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে। সেখানে কাঁচুমাচু ভঙ্গিতে সাদাফকে বসে থাকতে দেখেই চমকে উঠল। সাদাফ এখানে কিভাবে, কি করে সম্ভব? ভুল দেখছে না তো সে? এভাবেই চোখ কচলালো। হতে পারে ঘুমের কারণে ভুল ভাল দেখছে, কিন্তু না, স্পষ্ট চোখেই দেখতে পেল সামনের সোফাটায় ওর ডাক্তার সাহেব বসে আছে। তুই কি চোখরাকে চিনিস রাকা? সাদাফকে দেখিয়ে রাকার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন হাসিবুর রহমান সাহেব। রাকা চমকালো, চকিত চাহনি দিয়ে তাকালো সাদাফের মুখপানে। সে আগ্রহী চোখে তারই উত্তরের আশায় অপেক্ষামান। জি জি দাদু। সে বলল তোর সাথে নাকি ওর প্রণয়ের সম্পর্ক আছে। সে প্রণয়ের জোর ধরে সে ঢাকা থেকে ছুটে এসেছে এত দূর। বল এই বিষয়ে তোর কি মতামত? একেবারেই পুলিশি ছেড়া। রাকা জবাব দেওয়ার আগে ভীত মুখে দাদার দিকে তাকালো। উনি কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে হচ্ছে এতদিন পর তিনি আবারও তার পুরনো পেশায় ফিরে গেছেন। কঠিন কোনো কেস সলভের দায়িত্ব পড়েছে তার ঘাড়ে। এখন আসামি তার সামনে,
তিনি তাদের জেরা করে আসল ঘটনা বের করে ফেলবেন। রাকাকে চুপ করে থাকতে দেখে ধমকে উঠলেন হাসিবুর সাহেব। কি হলো, কথা বলছিস না কেন? বল, ও যা বলছে তা কি সত্যি? ধমক খেয়ে কেঁপে উঠল রাকা। সদ্য ঘুম ভাঙা, আশেপাশে কি হচ্ছে এখনো সেটা বোধগম্য হয়নি ওর কাছে। তার মধ্যে চোখ মেলে এই জেরার মুখোমুখি সাদাফের দিকে তাকিয়ে দেখলো বেচারা করুণ মুখে চেয়ে আছে, দৃষ্টিতে হাজারো আকুতি। রাকা মিথ্যে বলতে পারল না, বলতে চাইলও না, কারণ এই মুহূর্তে মিথ্যে বলা মানে ঘটনাটা আরো বেশি জটিল করে ফেলা। আমতা আমতা করে বলল, হ্যাঁ। মানে? হঠাৎ করছে উঠলেন। তার বাঘ মার্কা গর্জন শুনে একসঙ্গে কেঁপে উঠল রাকা আর সাদাফ। আতঙ্কিত দৃষ্টিতে একে অপরের মুখের দিকে তাকালো। হাসিবুর সাহেব এখনো বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার ধাতস্থ হতে সময় লাগলো কিছুক্ষণ। শতভাগ পুলিশের লোক, এ ধরনের হাজারো কেস হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে। প্রেম করে প্রেমিক প্রেমিকা পালিয়ে যায়, পরিবার থেকে কেস করা ক্ষত অভিজ্ঞতাই তো হয়েছে জীবনে। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে কি যেন ভাবলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, তোর বাবা জানে এই খবর? তার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে, জানে সে? শেষ কথাটা চিৎকার করে বললেন। রাকা কেঁপে উঠে বলল, না না না। তাহলে ডাক তোর বাবাকে, এক্ষুনি কল দে, বল তোর মাকে নিয়ে যেন পাবনার বাসে ওঠে। আজ বিকালের মধ্যে ওদের এখানে দেখতে চাই আমি। কথা শুনে রাকা চকিত দৃষ্টিতে তাকালো। বলছে কি এই বুড়ো? বাবা মাকে ডাকবে মানে? কি চাইছেন কি উনি? ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো ওর। ওকে বসে বসে কাঁপতে দেখে আরো একবার ধমকে উঠলেন হাসিবুর রহমান। কি হলো, কথা কেন জানি? কল করতে বলিনি আমি? সাথে সাথে ফোন আনতে ছুটে গেল রাকা। পরে কি হয় হোক, এক্ষুনি মাকে কল দিতে হবে, নয়তো বুড়ো যে খ্যাপা খেপেছে তাতে না জানে কি করে বসেন। বন্দুক তো বের করবেনি, একটু কিছু হলে গুলি টুলি আবার ছোড়েন যদি। রাকা ছুটে যেতেই সাদাফের থেকে দৃষ্টি ফেরালেন হাসিবুর রহমান। আশ্চর্য শীতল কণ্ঠে হাঁক দিলেন, শুনো হে ছোকরা, তোমাকে আজ বিকাল পর্যন্ত আমি সময় দিলাম। এর মধ্যে তোমার বাবা মা অভিভাবককে যদি হাজির করতে না পারো, তাহলে এই বন্দুকের গুলিতে তোমার ওই কপালটা আমি ফুটো করে ছাড়বো। সাদাফ বিনীত ভঙ্গিতে মাথা নাড়িয়ে সায় জানায়। বৃদ্ধ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। চলে যেতে গিয়েও আবারও কি যেন ভেবে থেমে যান। পিছনে ফিরে সাদাফের দিকে তাকিয়ে নরম গলায় বলেন, ভোর রাতে এখানে পৌঁছেছ, পেটে কোনো দানা পানি পড়েছে কি? বলেই আর দাঁড়ালেন না বৃদ্ধ। দ্রুত পায়ে হেঁটে প্রস্থান করলেন। যাওয়ার আগে সঙ্গে নিয়ে গেলেন তার মরণাস্ত্র বন্দুকটি, যেটা দিয়ে সাদাফের মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। হাসিবুর রহমান সাহেবের আদেশ অনুযায়ী বিকেলের মধ্যেই রাকাদের বাড়িতে এসে পৌঁছালেন রাকার বাবা হাবিবুল হক আর মা পারভিন। সাদাফের বাড়ি থেকেও লোক এসেছে। ওর বাবা নেই, মা অসুস্থ, এত দূর জার্নি করে আসতে পারবেন না, তাই অভিভাবক হিসেবে এসেছে সাদাফের বড় বোন সৃজনী আর ওর বর সফিক। বড়রা বৈঠকখানায় বসে আলোচনা করছেন। ভেতর থেকে দরজা বন্ধ, সেখানে প্রবেশের অনুমতি নেই রাকা কিংবা সাদাফের। সেই সকালে এক প্রস্থ হুমকি ধামকি দেওয়ার পর সাদাফকে অনেকটা বন্দি করে রেখেছিলেন হাসিবুর রহমান। বাড়ির একেবারে কোনার একটা ঘরে ওকে থাকতে দিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ভুলেও যেন রাকার সাথে কথা বলার দুঃসাহস না দেখায় সাদাফ। সেও বাধ্য ছেলের মতো মুখ বুঝে মেনে নিয়েছে সব। কথা বলতে গিয়ে হাত দিয়ে বাড়তি ঝামেলা বয়ে আনতে চায়নি। এখন যখন সবাই আলোচনায় ব্যস্ত, বিশেষ করে হাসিবুর সাহেব যখন ভেতরে আছেন, তখন কথা বলার দুঃসাহসটা নিজেই দেখালো রাকা। চাচাতো বোন ঋতুকে পাঠিয়ে ডেকে আনলো সাদাফকে। খবর পেয়ে ভদ্র বালকের মতো গুটি গুটি পায়ে চলে এলো সাদাফ। বর্তমানে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে দুজন। মধ্যবর্তী দূরত্ব প্রায় 3 হাত, যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে তারা। রেলিংয়ের ওপর ভর করে বাইরের দিকে ঝুঁকে আছে রাকা, আর স্ট্যাচুর মতো পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে সাদা। কারো মুখে রানী, একজন ভয়ে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, তো আর একজন রাগ দেখাতে ব্যস্ত। খানিক বাদে সাদা বেশ ভয় ভয়ে বলল, সরি রাকা, এমন পাগলামি করা উচিত হয়নি আমার, বুঝতে পারছি এখন। আসলে তখন তোমাকে এতবার কল দিলাম, অথচ তুমি ধরলে না। কি যে টেনশনে পড়ে গিয়েছিলাম। তার উপর তোমার ফেরার কথা 7 দিনের মধ্যে, আর তুমি সেই কিনা এখানে এসে 10 দিন থাকার পর যাওয়ার কোনো নামগন্ধই দেখালে না। বলো এখন আমার কি টেনশন হয় না? বলেই ওর কাছে আসার জন্য 1 ধাপ এগিয়ে দাঁড়ালো সাদাফ। রাকা মাথা ঘোরালো না ঠিকই, কিন্তু 2 ধাপ পিছিয়ে যেতেও দেরি করলো না। আগের মতোই মাথা ঝুঁকিয়ে
বাইরেটা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। রেলিংয়ের ওপাশে একটা কদম ফুলের গাছ লাগানো আছে। গাছটা বড় হয়ে 3 তলার ছাদের কাছে এসে ডালপালা ছড়িয়েছে। বর্ষার সময় যখন গাছ ভর্তি কদম ফুল ফুটে থাকে তখন হাত বাড়িয়ে ছুঁয়ে দেওয়া যায় সেগুলো। এখন অবশ্য গাছে ফুল নেই, তাই মিথ্যা ব্যস্ততা দেখাতে অহেতুক কদমের বড় বড় পাতা ছিঁড়তে শুরু করেছে রাকা। ওর এই নীরবতা বড্ড পীড়াদায়ক অবস্থা সৃষ্টি করলো সাদাফের বুকের ভেতর। অস্বস্তি আর ভীতজনক এক অবস্থার মধ্যে দিয়ে তো সে সকাল থেকেই যাচ্ছে। গতকাল রাতে থেকে যাচ্ছে বিরহ যন্ত্রণার মধ্যে। আর এর মধ্যে কিনা সে রাকা এখন এমন গুম মেরে আছে, মুখে একটা কথাও নেই। সেই যখন ডেকেই পাঠালো তখন ওকে আসতে দেখেই ধমক দিয়ে বলেছিল, এবার হলো তো তোমার দাদুর সামনে আমাকে হেনস্থা করে শান্তি পেলে তো তুমি? কি দরকার ছিল তোমার আসার? কে বলেছিল এত ভালোবাসতে? এত ভালোবেসে এত পুততে বলেছিল কে? যে ভালোবাসায় কয়েকদিনের বিরহ সহ্য হয় না। অপরাধ বোধে তখন মাথা নামিয়ে নিয়েছিল সাদাফ। ঠোঁটের কোণে মলিন হাসিটা ধরে রেখে মৃদু গলায় জানান দিয়েছিল, এখনো তো তেমন করে ভালোবাসতে শিখোনি, তাই বুঝছো না? যেদিন শিখবে সেদিন ঠিকই বুঝবে আমার এই ছুটে আসা কারণ, ঠিক বুঝবে ভালোবাসা কি, কেন এত পোড়ায়। তখন হয়তো তোমার সে অনুভূতিকে পাত্তা দিব না আমি। তুমি যখন অনুধাবন করবে ভালোবেসে দূরে থাকার কত জ্বালা, কিন্তু কাকে বোঝাতে পারবে না। রাকা বিনিময়ে আরো বেশি ডেকে উঠে বলেছিল, রাখো তোমার ফিলোসফি। আমি তো ভেবেই পাচ্ছি না তোমার মতো এত ম্যাচিওর একটা ছেলে এমন ইম্যাচিওর কাজ কেমন করে। সবসময় ভেবে এলাম আমিই একটা গাধা, সবসময় উল্টাপাল্টা কাজ করে ফেলি। এখন দেখছি তুমি আমার চেয়েও বড় গাধা। এমন আহাম্মকি কাজ কারবার কেমনে করলা তুমি? এর কোনো জবাব দেয় না সাদাফ। নিঃশব্দে মেনে নেয় সব। তারপর রাকাও আর কোনো কথা বলে না, এমন থম মেরে দাঁড়িয়ে থাকে। ওকে এখনো চুপ করে থাকতে দেখে আবারও কথা বলে উঠল সাদাফ। তবে এবার তার কণ্ঠস্বর পুরোপুরিভাবেই অপরাধ বোধে জর্জরিত। নিয়ে যাওয়া গলায় বলল, আই প্রমিস রাকা, জীবনে আর এমন পাগলামি করব না আমি। তোমাকে দেখতে না পেয়েও যদি আমি মরে যাই, তাও আই সোয়ার আমি ভুলেও কল করব না তোমাকে, একবারও না। যদি তুমি না চাও, আমাদের প্রেম এখন শুধু ফোন আলাপ আর চ্যাটিংয়ে সীমাবদ্ধ রাখবো, আর বাড়াবাড়ি করব না, কারণ বাড়াবাড়ি করলেই আবার বড় রকমের ঝামেলা করে ফেলবো আমি। কথাগুলো বলেই একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করল সাদাফ। সে ভেবেছিল রাকা এবারও চুপ করেই থাকবে, কিন্তু অবাক করে দিয়ে মুখ খুলল রাকা। মাথা ঘুরিয়ে ওর দিকে করুণ চাহনি দিয়ে বলল, সবসময় নিজের মতো করে বোঝাবুঝি না করলেও হয় না তোমার? না আমি কি একবারও বলেছি যে আর দেখা করব না? পাগলামি করবা না। এত বেশি বুঝো কেন তুমি? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? কথা শুনে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে সাদা, উত্তর করে না। ওর নীরবতা দেখে রাখা আবারও বলল, তুমি এখানে এসে যে কি ভুলটা করেছো সেটা অবশ্যই বুঝতে পারছো। তুমি জানো না আমার দাদু হাসিবুর রহমান কি পরিমাণ রাগী। উনি আমায় যেমন অসম্ভব স্নেহ করেন, ঠিক তেমনই আমার বিষয়ে মনে হয় চিন্তাভাবনাও অন্যরকম। উনি কখনোই চাননি আমি কারোর সাথে প্রেম করি। তিনি চাইতেন নিজে পছন্দ করে এমন একজন ছেলের সাথে আমার বিয়ে দেবেন যেন আমি খুশি থাকি। ইভেন এই দায়িত্বটা উনি বাবাকেও নিতে দিবেন না। সেখানে তুমি দেখো আমি একটা ছেলের সাথে প্রেম করছি, প্রেমিক আবার আমার বিরহে ছুটে এসেছে এই এত দূর। উনি যখন হুট করে এই ব্যাপারটা জেনে নিলেন তখন আমার সম্পর্কে ওনার ধারণাটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমিও যদিও নাও আসতাম, একদিন না একদিন তো উনি এ ব্যাপারটা জানতেনই। যুক্তি খাটানোর চেষ্টা চালায় সাদাফ। তুমি ঠিক বুঝতে পারছো না সাদাফ। পরে কোনো একদিন উনি বিষয়টা জানতেন ঠিকই, কিন্তু তখন পরিস্থিতি ভিন্ন হতো। আমরা তাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু এখনকার পরিস্থিতি। কথা শেষ করে না রাকা। সাদাফ সহানুভূতি দেখিয়ে এগিয়ে আসে। রাকার সমস্যাটা কি সেটা একটু হলেও সে বুঝতে পারছে। নিজের কর্মকাণ্ডের জন্য সত্যিই সে খুব লজ্জিত। অপরাধবোধে ভুগে রাকার কাঁধের ওপর হাত রাখল। রাকা কিছু বলল না, শুধু নিজের বাঁ হাতটা তুলে ওর হাতটা চেপে ধরল। মলিন চোখে চেয়ে বলল, আমার খুব ভয় লাগছে ডাক্তার সাহেব, এমন কেন করলেন? সাদাফ আরেক হাত দিয়ে আলতো করে জড়িয়ে ধরে ওকে, মৃদু গলায় বলে, আমি খুব সরি রাকা, খুব সরি, কিন্তু বিশ্বাস করো এমনটা হবে জানলে আমি সত্যি এখানে আসতাম না, সত্যি আসতাম না। যা হবার হয়ে গেছে, এখন ওসব ভেবে লাভ নেই।
ওর কাঁধে মাথা এলিয়ে দিতে দিতে ঠান্ডা কণ্ঠে জবাব দিল রাখা। সাদাব কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তুমি টেনশন নিও না প্লিজ। আই প্রমিস, যদি তোমার ফ্যামিলি আমাকে মেনে না নেয়, স্বীকৃতি না দেয় আমাদের ভালোবাসার, আমি অপেক্ষা করব। হ্যাঁ, অপেক্ষা করব ঠিক ততদিন পর্যন্ত যতদিন তারা আমাকে মানবে না, দরকার হলে সারা জীবন, কিন্তু তবুও তোমাকে ছাড়ব না। ওর কণ্ঠস্বর শুনে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল রাকার ভেতর দিয়ে। এতক্ষণে দুশ্চিন্তা ছাপিয়ে মাথার ভেতর থেকে কে যেন শান্ত কণ্ঠে বলতে লাগলো, আর যাই হোক, এই লোকটাকে বেছে তুই কোনো ভুল করিসনি রাকা, কোনো ভুল করিসনি। এই লোকটা তোকে অসম্ভব ভালোবাসে, যে ভালোবাসা তুই তোর 7 জন্মেও কারো কাছে পাবি না। এরপর আর কোনো কথা হলো না। দুজনে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকলো। রাকাকে পেছন থেকে জড়িয়ে রাখলো সাদাফ। সে কিছুই বলল না। কেটে গেল কিছুটা সময়। এই রাকা, তাড়াতাড়ি আয়, দাদু বের হয়েছে, জলদি আয়। হঠাৎ কারো হুঁশিয়ারি উচ্চারণ শুনে একে অপরের থেকে ছিটকে সরে গেল রাকা আর সাদাফ। চকিত দৃষ্টিতে তাকিয়ে দেখল ঋতু ছাদের দরজায় চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। রাকাকে স্তম্ভিত চাহনিতে তাকিয়ে থাকতে দেখে আবারও তাড়া দিয়ে উঠল সে। এই রাকা, তাড়াতাড়ি কর না। আমি এইমাত্র দেখে এলাম দাদু বৈঠক হাতারে বেরোলো, কেমন একটা গম্ভীর মুখ করে। এক্ষুনি তোকে ডাকবে নিশ্চয়ই, তাড়াতাড়ি আয় না প্লিজ। সাদাফ অসহায় চোখে থাকে ওকে ইশারা করলো, যাও রাকা, ডাকছে তোমায়। রাকা প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে এগিয়ে গেল। যাওয়ার আগে একবার পেছনে ফিরে তাকাতেও ভুলল না। বুকের ভেতর হৃৎপিণ্ড নামক যন্ত্রটা তার অসম্ভব রকম জোরে স্পন্দিত হচ্ছে। তার ধূপধাপ ধূপধাপ শব্দ যেন বারবার কানে এসে বাড়ি খাচ্ছে ওর। মাথার ভেতর দুশ্চিন্তার পোকারা সব পিলপিল করে চলছে। সব চিন্তা এসে একসাথে জড়ো হয়ে সমাবেশ করছে। ভয়ঙ্কর একটা চিন্তা এসে সেই সমাবেশের মধ্যমণি হয়ে আছে। সেটা হলো, দাদু কি বললেন, মেনে নিলেন তো সব? জীবনে এর একটা সময় এসে মানুষ উপলব্ধি জিনিসটা বুঝতে শেখে। জীবনের ভুল ত্রুটি, মার্জনীয় অমার্জনীয়, সঠিক ভুল ন্যায় অন্যায়, এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে। উপলব্ধি করতে থাকে বিগত দিনগুলোতে তার কাজকর্মগুলো আসলে কেমন ছিল, সেগুলো ঠিক না বেঠিক। এই উপলব্ধির সময়টা মানুষের জীবনে কখন আসে বলা যায় না। কেউ মধ্য বয়সে এসে কোনো এক পরন্ত বিকেলের অবসরে একা বসে ভাবে, কেউ বৃদ্ধ বয়সে সারাদিনের অবসরে চিন্তা করে। আবার কিছু মানুষ আছে যাদের জীবদ্দশায় এইসব ভাবনা চিন্তা খুব একটা গ্রাস করতে পারে না, তারপরেও তারা এই বিষয়টা নিয়ে ভাবে। কখন জানেন? যখন জীবনের শেষ সময়, যখন আর কিছুই করার থাকে না। মায়ার আজকাল কি যেন হয়েছে, সে সারাক্ষণ দরজা বন্ধ করে বসে থাকে। একা একা বসে বসে কি যেন ভাবে। মাঝে মাঝে খুব ভায়োলেন্ট হয়ে গেলেই ড্রাগস নেয়, কিন্তু তারপরও সে ভালো নেই। ড্রাগসের নেশাও তাকে কাবু করতে পারে না, তার কষ্টগুলো ভুলিয়ে দিতে পারে না। সে আসলে ভেবেই পায় না তার জীবনের প্রয়োজনটা আসলে কোথায়, তার বেঁচে থাকার দরকারটা আসলে কই। তাকে রেখে তার বাবা মা নতুন করে ঘর করেছে, সংসার পাতিয়ে যে যার মতো ভালো আছে, অথচ সারাটা জীবন এই নিয়ে মনকষ্টে ভুগছে। সে একা একা থেকেছে, নিজের মতো জীবনযাপন করেছে, যত খুশি ছেলেদের সাথে মিশেছে, সম্পর্ক তৈরি করেছে। এখন আর এসব ভালো লাগে না, কারণ এত এত ছেলেদের ভেতরে সে আসলে মন বলে যে জিনিসটা থাকে সেটা খুঁজে পায়নি। এদের মন নেই, এদের ভেতর সত্যি বলে কিচ্ছু নেই। যা আছে সব হলো মিথ্যে কল্পনাময় সংসারের গল্প। এসব হাজারো বাজে ছেলের ভিজে একজন খাঁটি মানুষকে খুঁজে পেয়েছে মায়া। এমন একজনকে পেয়েছে যে কিনা তাকে অসম্ভব ভালোবাসে, তাকে নিয়ে ভাবে, তার সুখ দুঃখ ইচ্ছা অনিচ্ছার দাম দেয়। সেই মানুষটা কেউ না, ফাহাদ। কিন্তু আজকাল তাকে নিয়েও কেমন যেন কনফিউশনে ভুগে মায়া। সে জানে ফাহাদ তাকে ভালোবাসে, তার সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে, কিন্তু সেটা তো শুধু মুখে। সে যখন জানবে তার আড়ালে মায়া নামের মেয়েটা তার সাথে ছলনার খেলা খেলেছে, তখন তার রিলেশনটা বা রিয়াকশনটা কেমন হবে, কি ভাবনা ছুটে চলবে তার রক্ত প্রবাহে। সে কি তবু মেনে নেবে মায়াকে, নাকি দূরে ছুড়ে দিবে? যদিও মায়া আসলে নিজেই জানে না সে ফাহাদকে ভালোবাসে কিনা। কথায় কথায় সত্যিই ভালোবাসে বলে ঠিকই, কিন্তু নিজের অনুভূতিটা আসলে কি সেটা সে আজও জানে না। কিন্তু ফাহাদের ভালোবাসা তাকে মুগ্ধ করে। সে বিস্ময় নিয়ে ভাবতে থাকে, এতটা ভালোবাসাও কি কেউ কাউকে দিতে পারে? কেউ এতটা পাগল হয়ে থাকতে পারে? ভাবতে ভাবতে একটা কল আসে মায়ার ফোনে।
স্ক্রিনে তাকাতেই তার ঠোঁটের কোণে মুচকি হাসির সৃষ্টি হলো। ফাহাদ কল করেছে। হ্যাঁ বলো। কেমন আছো মায়া? ভালো, তুমি? এই তো। ব্যাস, এইটুকু কথাতেই যেন সবকিছু বলা হয়ে গেল। দুজনের কেউ যেন আর বলার মতো কথা খুঁজে পেল না, চুপ করে রইল। অথচ এই তো কিছুদিন আগেও ফাহাদ নামের ছেলেটা কল করলে মায়ার কথা বলার বিষয়ের অন্ত থাকতো না। সে একটার পর একটা বিষয় নিয়ে কথা বলতো, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যেত, দুজনের কারোরই তখন হুঁশ থাকতো না। আর এখন সময় বদলায়, সঙ্গে মানুষও। ভেবেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মায়ার বুক ছিঁড়ে। আচ্ছা, ফাহাদ কি এখনও তাকে আগের মতো ভালোবাসে? অসম্ভব রকম ভালোবাসে, নাকি এটা তার ভুল ধারণা? সময়ের সাথে সাথে বদলে যায়নি তো ফাহাদ? না হলে ভবিষ্যতে বদলে যাবে না তো সে? চিন্তাগুলো অস্থির করে তোলে তাকে। কাল দেখা করবে মায়াবিনী? মায়াবিনী? কি এক অদ্ভুত সুন্দর একটা ডাকনাম ধরে ডাক দেয় ফাহাদ। বুকের ভেতর প্রশান্তির হাওয়া বয়ে যায়। আচ্ছা, সে কি সত্যি মায়াবিনী, যার মায়ায় জড়িয়ে থাকে আশেপাশের লোকজন, যার মায়ায় ডুবে আছে ফাহাদ? কিন্তু কই, তার এই মায়াময় মুখটা তো তার বাবা মায়ের সংসার টিকিয়ে রাখতে পারেনি। তার চেহারার দিকে তাকিয়ে কেউ তো ভাবেনি তাদের ঘর ভেঙে গেলে ওই ছোট্ট মেয়েটির কি হবে। মায়া নিষ্পৃহ হয়ে বলল, কেন? প্রশ্নটা যেন কানে এসে বিঁধল ফাহাদের। মায়ার বলা এই কেনর কি উত্তর করবে সে? কি বলবে? এমনি, অনেক দিন ধরে দেখা হয় না তাই। ঠিক আছে, কাল বিকালে আসছি। ফাহাদের কথা শেষ করতে না দিয়ে শান্ত ভঙ্গিতে বলল মায়া। ফাহাদের মনটা খারাপ হয়ে গেল। তার খুব করে বলতে ইচ্ছে হলো, কেন মায়া, আজ এসো না। কিন্তু সে বলল না। আজকাল সে ঠিক মায়াকে চিনে উঠতে পারে না। সে কখন, কেন, কি কারণে, কোন ব্যবহার করে বুঝে ওঠা সম্ভব হয় না ওর পক্ষে। হুট করে খেপে যায়। তাই মন খারাপের গলায় বলল, আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে, রাখছি। মায়া কল কেটে দেয়। ফাহাদ নিশ্চুপ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সে ভেবেছিল তার মন খারাপের গলা শুনে হয়তো মায়া বলবে, ঠিক আছে, আসছি আমি। সে খুশি হয়ে ছুটে যাবে রেস্টুরেন্টে কিংবা পার্কে, যেখানে মায়া বলবে। কিন্তু সে বলল না। সে ফাহাদের মন বুঝল না, উল্টো রাখছি বলে কল কেটে দিল। অসম্ভব রকম মন খারাপ হলো তার। অনেক আলাপ আলোচনা হলো, হই হট্টগোল হলো। অবশেষে রাখা তার সাদাফের ভালোবাসাকে মেনে নিল দুই পরিবার। ঠিক হলো আগামী মাসের শেষ সপ্তাহে বিয়ে দেওয়া হবে ওদের। সেসব কথাবার্তা ঠিক করে রাতেই চলে গেল সাদাফরা। সব তো মিটে গেল, সম্পর্কটা মেনে নিল ভালোই ভালোই। কিন্তু আরেকটা মানসিক ঝড় এসে চাপ সৃষ্টি করলো রাকার মাথায়। আলোচনা করে বের হয়ে মিসেস পারভিন ডাক দিয়েছিলেন ওকে। ও যেতেই কোনো কথা না বলে ঠাস করে একটা চর বসিয়ে দেন গালি। রাকা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। উনি কঠিন গলায় বলেন, এই জন্য আমি এত স্বাধীনতা দিয়েছিলাম তোকে, যে তুই প্রেম করে আমার মান সম্মান খাবি? আজ এইখানে এইভাবে আমার আসার কোনো দরকার ছিল? জানিস, তোর দাদুকে যখন ফোন করে বললাম আব্বা কি হয়েছে বলেন, এভাবে ডাকলেন কেন, তখন উনি কিভাবে কথা বললেন? লজ্জায় তখন আমার মাথা হেঁট হয়ে গেছিল। ইচ্ছে করছিল মাটি ভাগ করে ঢুকে পড়ি। আমার দেওয়া স্বাধীনতার এই মূল্য দিলি তুই? এমনটা হবে বলে তোকে এতদিন ধরে এত আদর যত্ন করে মানুষ করলাম আমি। আমার ভালোবাসার কোনো দাম দিলি না তুই। হ্যাঁ, কথা বলিস না কেন তুই? কথা বল। রাকা জবাব দিতে পারে না, চুপ করে থাকে। সে জানে অন্য সময় হলে এই ব্যাপার নিয়ে তার মা এত রাগ করতেন না যতটা তিনি এখন করছেন। কারণ আজকে তাকে শুধু এই কারণেই ঢাকা থেকে পাবনায় ছুটে আসতে হয়েছে। মুখোমুখি হতে হয়েছে রাকার দাদুর। তিনি অবশ্যই ওর বাবা মাকে ছেড়ে কথা বলেননি। আমি সরি আম্মু। মাথা নিচু করে বলল রাকা। সেটা শুনে হঠাৎ আরো বেশি তেতে উঠলেন পারভিন। সরি? কিসের সরি? তোর কি মনে হয় এই সরি ধুয়ে আমি পানি খাবো? দরকার নেই আমার, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। বলেই ওকে চলে যাওয়ার জন্য ইশারা করলেন। রাকা মাথা নিচু করে ঘর ছেড়ে বেরোলো। মনটা তার খুব খারাপ হয়ে গেছে। মা তাকে এভাবে বলল। সে কোনো মতে কান্না আটকে রুমে প্রবেশ করে। বিছানায় শুয়ে কাঁদার আয়োজন করতে শুরু করে। সাদাফ কেন এমন করলো? এমন একটা পাগলামি করার কোনো মানে হয়? কই, তাকে তো এমন কিছুর সম্মুখীন হতে হলো না। সে চুপচাপ এলো, দাদু তার পরিবারের লোক ডাকলো, তারা বিয়ে ঠিক করে চলে গেল। সাদাফকে তো কেউ বকলো না, কথাও শোনালো না, অথচ কিছু না করেও যেন সব দোষের দোষী হলো রাকা।
তার মা তাকে কথা শোনালো, দাদুর চোখে খারাপ হলো। তিনি তখন ডেকে শুধু একটি কথাই বলেছেন, তোমার কাছে এমনটা আশা করিনি। দাদুর চেহারা দেখে তখন রাকার কি যে খারাপ লেগেছিল বলার মতো নয়। তবুও সে সব হজম করে নিত। কিন্তু সাদাফরা যখন চলে গেল, কি আশ্চর্য, তখন একবার ওর কাছে এসে কথা বলে গেল না। ওর কি মনে হয়নি যার জন্য এত কিছু তাকে গিয়ে একটা কথা বলে যাওয়া দরকার? কিন্তু সাদাফের তা মনে হয়নি। সে বিয়ের কথা শুনে খুশির ঠেলায় ঠ্যাং ঠ্যাং করে চলে গেছে। আর এটাকে সবার কথার মুখোমুখি হতে হচ্ছে ডাকাকে, সবার রাগ একা হজম করতে হচ্ছে। ভাবতে ভাবতেই কান্নায় চোখ ভিজে আসলো। উপচে পড়া অশ্রুমালা মুছল না সে। তপটাও ফোঁটা বেয়ে ঝরে পড়ল কপল বেয়ে। একটা বালিশের ওপর মাথা রেখে আরেকটা বালিশ টেনে নিল। সেটা দিয়ে মুখ থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল এক সময়। রাকা ঘুম থেকে উঠল পরদিন ভোরবেলা, একেবারে কাক ডাকা ভরে। চোখ মেলতেই ভারী ভারী লাগলো পাপড়িগুলো। মাথা ব্যথা করলো খুব। দুহাতে মাথা চেপে উঠে বসলো রাকা। রাতের কথা মনে আসতেই আবারও মনটা খারাপ হয়ে গেল। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে নামতে গেল। বালিশ দুটো ঠিক করে রাখতে গিয়েও হঠাৎ একটা কাগজ নজরে এলো। ভ্রুকুচকে কাগজের ভাঁজ খুলতেই চোখে পড়ল গোটা গোটা অক্ষরে সাদাফের হাতের লেখা, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি তার চরণের ধ্বনি, আমার তিয়াসী বাসনায়। মুহূর্তেই সব মন খারাপেরা ছুটে বেরিয়ে গেল রাকার মনের ভেতর। অস্থিরতাগুলো সরে গিয়ে সুন্দর একটা অনুভূতি এসে গ্রাস করল। সে কাগজটা হাতের মুঠোয় রেখে বুকের সঙ্গে লেপ্টে রাখল। এই চিঠির সাদাপের দেওয়া। সে তার মানে না বলে চলে যায়নি, ঠিক থেকে চিঠি রেখে গেছে ওর জন্য। আকাশের রৌদ্রতপ্ত দিবাকরের তেজ আজ খুব বেশি। গরমে কিছুক্ষণ পর পরই ঘেমে একাকার হয়ে যাচ্ছে শরীর। ভাগ্যিস রেস্টুরেন্টের এসি রুমে বসে আছে ওরা, নয়তো এই গরমে আধা সিদ্ধ হয়ে যেতে হতো। বাইরের দিকে তাকে আন মনে ভেবেই জানালা থেকে দৃষ্টি সরালো রাকা, আর চোখে সাদাফের দিকে তাকালো। সে নিঃশব্দে কফের কাপে চুমুক বসাতে ব্যস্ত। ওর দিকে না তাকিয়ে বলল, কাল আমরা চলে আসার পর তোমার উপর দিয়ে খুব ঝড় গেছে তাই না? বুড়োটা নিশ্চয় চুপচাপ সব মেনে নেয়নি, বন্দুক লাগিয়ে গুলি করতে এসেছিল বুঝি? বলেই আগ্রহী চোখে তাকিয়ে রইল সাদাফ। ওর মুখভঙ্গি ঠিক বোধগম্য হলো না রাকার কাছে। ওর প্রথম প্রশ্নটা ছিল বেশ সহানুভূতিপূর্ণ, সহমর্মিতায় ভরপুর। আর শেষ কথাটা ঠিক যেন উল্টো, ওর দাদুকে নিয়ে খোঁচা মেরে বলা কথা একটা। ব্যাপারটা ভালো না লাগলেও চেপে গেল সে। নিরস মুখে বলল, দাদু কিছুই বলেননি, কিন্তু মন খারাপ করেছেন। যা বলার সব বলেছেন আম্মু। উনি খুব কষ্ট পেয়েছেন, খানিক রাগারাগিও করলেন। সরি, আমার জন্য তোমাকে এতটা। কথা শেষ করলো না ও, তার আগেই রাখা টেবিলের ওপর রাখা ওর হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, ইটস ওকে ডাক্তার সাহেব, কাল থেকে অনেকবার সরি বলেছেন। বলেই মুচকি হাসলো। বিনিময়ে সাদাফও হাসলো। হাসাহাসির পর্ব শেষ হতে রাখা বলল, তবে একটা ভুল করে ফেলেছ তুমি। যদি আর কটা দিন থেকে তারপর আসতে তাহলে বেশ ভালো হতো। এই একটা দিন থাকতে গিয়ে যে অবস্থা, তাতে আর কটা দিন থাকতে গেলে তো তোমার ওই বুড়ো আমাকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিত। বাবা, যে বাসনটা বাজছে। বলে কপাল চাপড়ালো সাদাফ। ওর ভঙ্গিমা দেখে খিলখিল করে হেসে উঠল রাকা। মজা করে বলল, তো তোমাকে কে বলেছিল অমন পাগলামি করতে? এমন কাজ কি কেউ করে? টেনশনে সোজা ঢাকাটো পাবনা ছুটে যায়। এখানেই তো আমার প্রেমের গভীরতা মিস রাকা। এই ব্যাপারটা তুমি বুঝলে না। লাইফে তুমি অনেক প্রেমিক দেখবা, প্রেমিকার জন্য 7 সাগর 13 নদী পার করে দিতে চায়, অথচ কাজের বেলা নাই। আর আমাকে দেখো, তোমার জন্য তোমার দাদুর বন্দুকের নিচে নির্ভয় বুক পেতে দিয়েছিলাম আমি। আমার জায়গায় অন্য কেউ হলে এটা পারতো? তুমিই বলো। বেশ দর্পভরে কথাটা উচ্চারণ করলো সাদাফ। রাকা ভ্রুকুচকে বলল, দাদুর বন্দুকের নলের মুখে তুমি নির্ভয়ে বুক পেতে দিয়েছিলে। কই, দাদু তো সে কথা বলল না। সে তো বলল তুমি নাকি গুলির ভয়ে গাছ থেকে সুরসুর করে। আরে ধুর, রাখা তো ওই বুড়োর কথা, বদমেজাজি লোক একটা। ওকে কথা শেষ করতে না দিয়ে বলে উঠল সাদাফ। দাদুকে নিয়ে কথা শুনে আবারও মনক্ষুণ্ণ হলো রাকা, কিন্তু হেভাবে বলল না। সাদাফ কিছুক্ষণ পর ফের বলল, তুমি যদি নেক্সট টাইমে আবার এমন করো তাহলে আই সয়ার পাগল হয়ে যাব আমি।
এই কটা দিনেই যা লেগেছিল না, মুখে বলার মতো না। তাহলে তো ভালোই হবে, পাগলা হয়ে পাবনার মানসিক হসপিটালে ভর্তি হয়ে যাব। এই ভালো কথা বলেছ তো। এবার গেলে যখন তখন ওই হসপিটালের দিকে গেলে না কেন? ওটা তো তোমার দেখে রাখা উচিত ছিল। বলা তো যায় না কখন আবার ভর্তি হয়ে যাও। রাকা খিলখিল করে হাসতে শুরু করলো। সাদাফ অভিমানী চোখে তাকিয়ে থাকলো। মেয়েদের মতো করে অভিমান করে বলল, তুমি এমনটা করে বলতে পারো না রাকা, বলতে পারো না। হয়েছে মিস্টার ড্রামা কিং, আর ড্রামা করবেন না। কোনো মতে হাসি চেপে উত্তর দিল রাকা। কালকের ঘটনার পর আজ সকালেই ঢাকার উদ্দেশ্যে বাসে করে পাবনা ছাড়ে রাকা। ও বাড়িতে এখনও তার বাবা মা রয়ে গেছেন। বেশ কিছুদিন পর যখন শ্বশুরবাড়িতে গিয়েছেন তখন আর এত তাড়াতাড়ি ফেরার ইচ্ছে নেই মিসেস পারভিনের। কিন্তু এদিকে ঢাকা নাছর বান্ধা কিসের কি জেদ করে ছুটে এলো রাকা একা একা। অবশ্য ও বাড়িতে আর থাকাটাও সম্ভব হচ্ছিল না ওর পক্ষে। কালকের ঘটনার পর বাড়ির সবার সামনে যেতেই ওর কেমন যেন পাচ্ছে, ইতস্তত করছিল খুব। তার মধ্যে রয়েছে ওর হাড়ে বজ্জাত ছোট ভাইটা রাইসুল, বদের হাড্ডি। বাবার সুযোগ খুঁজছিল ওকে লেগ পুল করার। বারবার ভেঙে ভেঙে বলছিল, কিরে তুই তো দেখি তলে তলে টেম্পো চালানোও শিখে গেছিস। কই দুদিন আগেও না আমাকে এসব থেকে দূরে থাকতে বলতি, এখন কি হলো? হাটে হাঁড়ি ভেঙে গেল। আমি আগেই জানতাম তুই তলে তলে এমন কিছুই করছিস। কয়দিন পর পর তোর শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং দেখেই বুঝতে পারতাম, বুঝলি? রাকা উত্তর করেনি ফাজিলটার কোনো কথার। তাতে কি, সে নিজের মতো বকবক করে জ্বালিয়েছে। আবার মাহিও ফোন করে ইচ্ছে মতো কথা শুনিয়েছে। কেন এমন বেখেয়ালি হলো রাকা, কেন সাদাফের ফোন না ধরে ছেলেটাকে এত দূর টেনে আনলো, কেন ঝামেলা বাঁধালো। ভাবতে যেন এই সব ঘোষ ওই নন্দ ঘোষের ওরফে রাকার। আজ বিকেলে ফাহাদের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল মায়ার। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে রাজি হয়েছিল, রেডিও হয়েছিল বেরোনোর জন্য। কিন্তু তার ঠিক কিছুক্ষণ আগে একটা ফোন এলো মায়ার সিমে। নাম্বার দেখে প্রপোজকে ফেললো সে। রিসিভ করে কানে ধরতেই উপাস থেকে কে যেন বলে উঠল, হ্যালো, মায়া বলছেন? জি বলেন। পাসপোর্ট অফিস থেকে বলছিলাম। আপনি কি অফিসে একটু আসতে পারবেন এখন? এখন? জি, আসাটা জরুরি। আপনার পাসপোর্ট আর ভিসার জন্য কথা বলতাম, একটু আসুন প্লিজ। ঠিক আছে, আসছি। বলেই ফোনটা কেটে দিল মায়া। অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এখন থেকে পাসপোর্ট অফিসে যেতে হবে এখন? কিন্তু ফাহাদকে দেওয়া কথা, সে রাগ করবে না? যাবেই কি যাবে না এই নিয়ে অনেক ভাবলো সে। কিন্তু শেষ পর্যন্ত যাওয়াটাই ঠিক হলো, কারণ ওর কাছে ফাহাদের সাথে দেখা করার চেয়ে পাসপোর্ট অফিসে যাওয়াটা বেশি জরুরি বলে মনে হয়েছে। কারণ যত তাড়াতাড়ি সম্ভব সুইজারল্যান্ডে যেতে চায় সে, সেই দরকারি। তাই আর কিছু না ভেবেই ফাহাদকে কল করলো। দুবার বাজতেই কলটা রিসিভ করে ফাহাদ বলল, হ্যাঁ মায়া বলো, কই তুমি? আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসো। ওকে। গড়গড় করে কথাগুলো বলে থামলো সে। ওর খুশিকে ভেঙে দিয়ে মায়া বলল, আম সরি ফাহাদ, আমি আজকে আসতে পারছি না। আমার খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। সরি, হ্যাঁ, মন খারাপ করো না। আমি অন্য কোনো দিন দেখা করব। বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল মায়া। ফাহাদ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। তার হাতে তখনও ঠাঁই পেয়েছে সুন্দর একটা ফুলের তোড়া। তাজা তাজা ফুলের তৈরি সেই তোড়ার ফুলের গন্ধে বুক ভরে আসার মতো। কি তীব্র সুবাস! তার ঠিক সঙ্গেই হাতের মধ্যে রেখেছিল ছোট্ট একটা বক্স, র্যাপিং পেপার দিয়ে মোড়ানো ছোট্ট একটা রিং বক্স। এসব কিনেছিল সে মায়ার জন্য, তাকে ভালোবেসে উপহার দেবে বলে। কিন্তু দিতে পারল না, কারণ মায়া আসবে না বলে দিয়েছে। হঠাৎ করেই বুকটা ভার লাগলো। মায়া এমন কেন করলো? কি এমন জরুরি কাজ তার যে এভাবে মুখের উপর আসবে না বলে দিল? কষ্ট লাগলো না? বুকের বাঁ পাশে অনুভব করলো চিনচিনের ব্যথার। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সবাই কারোর জন্য থেমে থাকে না। সে বহমান, বহতা নদীর মতো চির বহমান। সেই বহমানতায় কেটে গেছে আরও একটা মাস। এই এক মাসে প্রেমের খুব বেশি উন্নতি হয়েছে রাকা সাদাফের। তারা এখন চরম আনন্দিত প্রেমিক জুটির মতো চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে। সেদিনের ঘটনার পর তো সাদাফের সাথে সম্পর্কের ব্যাপারটা জেনেই গেছে রাকার পরিবার। একটু সময় লাগলো, এরপর ওদের সানন্দেই মেনে নিয়েছে সবাই। তাই এখন আর কোনো লুকোচুরি নয়, বরং সবার চোখের সামনে দিয়েই প্রেম করে বেড়াচ্ছে তারা। পরিচিত কেউ হঠাৎ দেখে ফেললে তারা ভয় পায় না, বরং খুশি খুশি গলায় একে অপরকে পরিচয় করিয়ে দেয়
ফিয়ান্সে হিসেবে। গত 1 মাসে ওদের সম্পর্কের উন্নতি হলেও সম্পর্কের ফাটল ধরেছে ফাহাদ মায়ার। তাদের গল্পটা এখন অন্যরকম। সম্পর্কে এখন শিথিলতা এসে গেছে। কেউ কারোর সাথে কথা বলে না, দেখা করে না। কেমন একটা মরা মরা ভাব ওদের। কথা যাওয়া হয়, সবকিছুই নির্জীবতায় ঘেরা। কেউ কারোর সাথে কথা বলে শান্তি পায় না। যতক্ষণ লাইনের দুপাশে কানেক্টেড থাকে ততক্ষণ ভেতরে ভেতরে হাঁসফাঁস করে দুজনে। ফাহাদ অবশ্য ভেবে পায় না এতে তার কোনো দোষ আছেই কি নেই। সে ভাবতে থাকে সম্পর্কের এমন পরিণতির কথা। কেন এমন হলো ওদের? কেন কেন কেন? দোষটা আসলে কার ছিল, তার না মায়ার? অনেক কোনো কুল কিনারা খুঁজে পায় না। আজ অনেকগুলো দিন পর মায়া নিজে থেকে কল করলো ফাহাদকে। কল করে একটা রেস্টুরেন্টে আসতে বলল। ফাহাদ শুনে অবাক হলো। গত 1 মাসে মায়া এমন করেনি। স্বেচ্ছায় দেখা করতে চাওয়া তো দূরে থাক, কল পর্যন্ত করেনি। যত কথা বলার ছিল, যত খোঁজ নেওয়ার ছিল, সব নিয়েছে ফাহাদ। মায়ার খোঁজ নিয়েছে, কিন্তু মায়া খোঁজ নেয়নি। আজ হঠাৎ সে নিজেই দেখা করতে চাইছে ভেবেই কেমন যেন অনুভূতি জাগলো ওর মনে। কাঙ্ক্ষিত সেই রেস্টুরেন্টে বসে মায়ার অপেক্ষার প্রহর গুনছে ফাহাদ। মায়া 2 মিনিট আগে কল দিয়ে বলেছে সে এখন রাস্তায়, আসতে কয়েক মিনিট লাগবে। চুপ করে বসে ভাবতে থাকে ফাহাদ তাদের সম্পর্কের কথা, এমন বাজে একটা পরিণতির কথা। সে কি কখনো ভেবেছিল এমন হবে? তার মায়াবিনী হঠাৎ এমন করে বদলে যাবে। এতটাই বদলে যাবে যে তার সাথে আর নিয়মিত কথা বলবে না, তাকে ফোন করবে না, দেখা করতে চাইবে না। সে ভালোবাসি বলে বলে পাগল করলে মুচকি হেসে বিনিময়ে সত্যিই ভালোবাসি বলবে না। আচ্ছা, আজ হঠাৎ ডেকে পাঠালো কেন মায়া? কি হয়েছে তার? সে কি আজ মাফ চাইবে? পুরনো দিনের ব্যবহারের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাইবে? আবারও আগের মতো আলতো হেসে চোখে চোখ রেখে বলবে ভালোবাসি, সত্যিই ভালোবাসি? নাকি অন্য কিছু? মনটা কেমন ডেকে ওঠে ওর। অজানা একটা ভয় এসে গ্রাস করে ওকে। মায়া আবার খারাপ কিছু বলবে না তো? আমি তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি ফাহাদ, কিছু সত্যি কথা যা তুমি জানো না, যেটা তোমার জানা দরকার। মায়ার কথা শুনে কেমন যেন চোখে তাকালো ফাহাদ। মেয়েটার বাচন ভঙ্গি খুব সিরিয়াস লাগছে। মনে হচ্ছে সে এমন কিছু বলবে যা শোনার মানসিক প্রস্তুতি নেই ফাহাদের। কিন্তু এইটা এমন কি বলবে ও? আমি ভালো মেয়ে নই ফাহাদ, আমি ভালো মেয়ে নই। আমার জীবনে তুমি প্রথম প্রেমিক নও। তোমার আগে পরে অনেক মানুষ এসেছিল, এমনকি তুমি থাকতেও। এটুকু বলেই ওর চোখে চোখ রাখলো মায়া। ফাহাদের দৃষ্টি বিস্ফোরিত। বিশাল বড় এক্সক্লেমিনেশন মার্ক ঝুলছে সেখানে। ওর দৃষ্টিকে উপেক্ষা করে মায়া আরও বিস্ময়ে সংযোজন করার জন্য বলল, আমার জীবনের অতীতটা খুব একটা বাজে একটা অধ্যায়। তুমি যেমন জানো না, আর আমি সেরকম বলতেও চাই না। যেগুলো আমার সেগুলো আমারই থাকুক। জীবনের সুখটা মানুষ সবাইকে দেখায়, কিন্তু দুঃখটা কাউকে দেখাতে নেই। তাই দুঃখের পর্বের গল্পগুলো বলে তোমার সহমর্মিতা নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি আজ তোমাকে সব সত্যি কথা বলবো। আমি খুব বাজে মেয়ে। যে তুমি আমাকে ইন্ট্রোভার্ট টাইপের ভাবো, ছেলেদের সাথে মিশি না ভাবো, সেই আমি 1000টা ছেলের সাথে ফ্লার্ট করে বেড়াই, দিন রাত চ্যাটিং ফাটিং, এসব আমার নিত্যদিনের গল্প। আমি যে বাজে মেয়ে তার সবচেয়ে বড় উদাহরণ আমি ড্রাগ অ্যাডিক্টেড, নেশা করি আমি। তুমি কি পাগল হয়ে গেছো মায়া? কি সব উল্টাপাল্টা বকছো? আর ইউ ম্যাড? এতক্ষণই মুখ খুললো ফাহাদ। সে বুঝতে পারছে না মায়া এসব কেন বলছে। ও খারাপ মেয়ে মানে? ড্রাগ এডিক্টেড? এসব কি কথা? আশ্চর্য। ও কি ফাইজলামা করছে নাকি ওর ভালোবাসার পরীক্ষা নিচ্ছে? আমি পাগল নই, তবে পাগল হতে খুব বেশি বাকিও নেই আমার। সারা জীবনের মনের ভেতর যে অসম্ভব যন্ত্রণাটা আমি বয়েছি, তাতে আমার পাগল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অন্যদিকে তাকিয়ে বলল মায়া। তারপর হঠাৎ চোখ ফিরিয়ে ফাহাদের চোখের দিকে তাকালো। আকুল হয়ে ওর হাত ছুঁয়ে বলল, আমি ভালো মেয়ে নই ফাহাদ, তুমি ওকে ভুলে যাও। আমাদের সম্পর্কটা আর চেনো না, এটা এতটা দূরেই থাকুক। এতেই ইতি টেনে দাও প্লিজ। তুমি আমাকে ভালোবাসো না? নিষ্পলক চোখে চেয়ে প্রশ্ন ছড়ে। মায়া ওর সেই চাহনির দিকে তাকাতে সাহস করে না। চুরির মতো মুখ লুকায়। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সহজ গলায় বলে, আমি কাউকে ভালোবাসিনি ফাহাদ। এই জীবনে বহু ছেলের সংস্পর্শে এসেছি আমি, বহু ছেলের। সবার সাথে প্রেম খেলেছি আমি। এটা আমার একটা খেলা। কোনো অনুভূতি এখানে ছিল না আমার। তবুও দিন শেষে তোমার ভালোবাসা আমায় মুগ্ধ করেছে। আমি বিস্মিত হয়েছি তোমার ভালোবাসার অসাধারণ ক্ষমতা দেখে। প্রেমে পড়েছিলাম তোমার, কিন্তু বিশ্বাস করে ভালোবাসিনি। ওই শব্দটা আমার সাথে যায় না। আমি ওই শব্দটাকে ঘৃণা করি ফাহাদ, ঘৃণা করি।
কিন্তু কেন? আমার বাবা মার জন্য। তাদের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু আমার জন্মের পর কোনোদিন তাদের মধ্যে লাভ নামের জিনিসটা খুঁজে পাইনি। ওরা সবসময় ঝগড়া করতো, আমার ভালো লাগতো না। সারাক্ষণ এটা ওটা নিয়ে খুটখাট ঝগড়া সইতেই পারতাম না, আমার অসহ্য লাগতো। এরপর একসময় ওদের সম্পর্কটা ভেঙে যায়। মা কাউকে কিছু না বলে কোথাও যেন চলে যায়। বাবা নতুন একটা বিয়ে করে নেয়। ছায়া হলো বাবার সেই দ্বিতীয় পক্ষের মেয়ে, আমি প্রথম পক্ষের। বিয়ের পর বাবা বলতে থাকে ছায়ার মাকে সে অনেক ভালোবাসে, তাদের এই সম্পর্কটা খুব ভালোবাসার। আচ্ছা ফাহাদ, ভালোবাসা কি এমনই হয়? একজন থাকলে তাকে ভালোবাসি, আর অন্যজন আসলে তাকে ভালোবাসি? তোমরা সব ছেলেরা ভালোবাসাকে এমন মনে করো কেন? এই যে দেখো, এতদিন আমি এত ছেলের সাথে মিশলাম, কই কারোর কাছে তো ভালোবাসার সঠিক সংজ্ঞা পেলাম না। সবাই তো একই রকম, একইভাবে নতুনকে নিয়ে টানাটানি করে, পুরোনোকে ভুলে যায়। তাহলে এটাই কি ভালোবাসা? এই ভালোবাসার উপর বিশ্বাস করব আমি? আমিও কি ওইসব মানুষের দলে পড়ি মায়া? না, তুমি সেসবের মধ্যে পড়ো না, তুমি তো আলাদা। সত্যি বলতে কি জানো, আমি আমার পুরো জীবনে শুধু তোমাকেই পেলাম যে কিনা সত্যি সত্যি ভালোবাসার সংজ্ঞাটা জানে, সত্যি করে ভালোবাসতে জানে। কিন্তু আমি অপারক ফাহাদ, আর আমি এটাও জানি আমি আমার সবটা জানার পর আমায় মেনে নেবে না। তাই বলছি, সম্পর্ক এখানে ইতি টেনে ফেলি। যদি বলি সবটা জানার পরও আমি তোমাকেই চাই, তাহলে? যদি বলি আমি তোমাকে সত্যি ভালোবাসি, ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে একজনকে ছেড়ে থাকা যায় না, আমি যদি না ছাড়ি তোমায়? আমি এত সব শুনতে চাইছি না ফাহাদ। আমি সহজভাবে বলেছি আমার অতীত, আমার ভুল কর্মকাণ্ডগুলোও বলেছি। এগুলো শুনেই আমাকে ছেড়ে দেওয়া উচিত তোমার। তাও যদি মনে করো তুমি আমাকে ছাড়া বাঁচবে না, তাহলে বলবো এটা তোমার ভুল ধারণা। পৃথিবীর কেউ কারোর জন্য বাঁচে না, সবাই বাঁচে নিজের জন্য। আর যাকে ছাড়া বাঁচবে না বলে ভাবছো, দুদিন পর দেখবে তাকে ছাড়াও তুমি বেশ ভালোবাসো। আর তোমাকে তো আমি বললামই, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, ইভেন কাউকে না। তাই এসব নিয়ে কিছুই ভাবতে চাই না আমি। তুমি তার মানে ব্রেকআপ করতে চাইছো? অন্যদিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে জবাব দিল মায়া। ফাহাদ অবাক হয়ে থাকলো। এত সহজ সাবলীলভাবে মায়া ওকে ব্রেকআপের কথা বলে দিল, এত সহজে। ওদের ভালোবাসা এতই ক্ষুদ্র, তুচ্ছ যে তার কোনো মূল্যই দিল না মায়া। অভিমানী কষ্টে ফাহাদের বুক ভার হয়ে উঠল। মায়া একবার ওর দিকে ফিরে তাকিয়ে ওর মুখের ভঙ্গি বোঝার চেষ্টা করলো। ও যে ভয়ঙ্কর কষ্টটা লুকাতে এই দিক সেদিক তাকাচ্ছে সেটা বুঝতে পেরে নিজের কাছে নিজেকেই খারাপ লাগলো। আর এক মুহূর্ত দাঁড়ালো না ও। ব্যাগ হাতে নিয়ে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। সেই দিনের পর 2 দিন কেটে গেল। মায়া আর একটাবারও ফাহাদকে কল দিল না। ফাহাদ অনেক অপেক্ষা করলো, সারাক্ষণ ফোন কাজ ছাড়া করলো না। কখন মায়া কল দেবে, ভালোবাসি বলবে, সেই অপেক্ষায়। কিন্তু ওর অপেক্ষার প্রহর শেষ হলো না। মায়া একবারও কল দিল না। তার মানে কি মায়া সত্যি সত্যি বলেছিল ব্রেকআপ? আসলেই সে ওদের সম্পর্কে এতে টেনে চলে গেছে, আর কখনো ফিরবে না সে? তার এতদিনের ভালোবাসা সব মিথ্যে ছিল ওর কাছে? ও সব ভালোবাসা মুখে মুখে সত্যি ভালোবাসি বলে সবটাই ছলনা, অভিনয়। ভাবতেই বুক চেনে ব্যথা অনুভব করে সে। হঠাৎ কাঁধের ওপর কারো হাতের ছোঁয়া অনুভব করতেই ফিরে তাকালো ফাহাদ। দেখলো সাদাফ দাঁড়িয়ে। ওর চেহারাটা কেমন মলিন। অবাক হয়ে বলল, দোস্ত তুই কখন এলি? তুই যখন তোর কল্পনা নিয়ে ব্যস্ত ছিলি তখন বেশ সাবলীলভাবে উত্তর করলাম আমি। সেটা শুনে আবার চোখ ফিরিয়ে ও উচ্চারণ করে অন্যমনস্ক হয়ে পড়েছিল ফাহাদ। সাদাফ এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলো। ফাহাদ অনুভব করলেও ফিরে তাকালো না। দৃষ্টি বাইরের দিকে রেখে সাদাফ বলল, মায়াকে নিয়ে এখনো ভাবছিস তুই? যে চলে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ আছে বল? কেন শুধু শুধু কষ্ট পাচ্ছিস? আয়নায় গিয়ে একবার নিজের চেহারাটা দেখেছিস? কি হাল বানিয়েছিস এই 2 দিনে? যখন জীবনে ভালোবাসার মানুষটাকেই পেলাম না, তখন চেহারা দিয়ে কি করব আমি? যাকে জীবনে চেয়েছিলাম সেই যখন থাকলো না, তখন এই জীবনটা দিয়েই বা কি করব বল? মায়াকে পাসনি তো কি হয়েছে? দুনিয়াতে কি ও ছাড়া কোনো মেয়ে নেই? নাকি ওর দুঃখে দেবদাস হয়ে যাওয়ার পায়তারা করছিস? বিষয়টা তোর কাছে ফাজলামি মনে হচ্ছে সাদ? অবাক হয়ে বলল ফাহাদ। ও তাতে বিরক্ত হলো, নাক মুখ কুঁচকে তাকিয়ে বলল, ফাজলামি কেন হবে? আমি খুব ভালো করে বুঝতে পারছি তোর মনের অবস্থাটা কি, কিন্তু আমরা এটাতে কি করতে পারি? কি করলে তোর মায়া ফিরে আসবে তোর কাছে বলতে পারিস? যদি পারিস বল, আমরা চেষ্টা করব। ও তো কোনোভাবেই ফিরবে না। তাহলে কি করে ওকে ফেরাবি? দেখ ফাহাদ, মায়া নিজে বলেছে ও তোকে ভালোবাসেনি। তোদের সম্পর্কটা ওর কাছে নেহাত ছেলে খেলা ছিল, যে খেলা শেষ হয়ে গেছে। এখন আর
ওর তোকে দরকার নেই। এখন তুই চাইলে ওকে ফেরাতে পারবি না, তাহলে ওকে নিয়ে বৃথা ভাবনা ভেবে কেন নিজে এমন ডিপ্রেশনে ভুগছিস বলবি? অনেকটা ধমকি দিল যেন। ফাহাদ কিছু না বলে চুপ করে রইল, মাথা নিচু করে থাকলো। তাই দেখে সাদাফ ওর কাঁধের ওপর হাত রাখতে রাখতে বলল, টেনশন করিস না দোস্ত, সব কিছু ঠিক হয়ে যাবে। মায়ের কথা এত ভাবিস না তো, যে গেছে সে গেছে, তাকে নিয়ে অত ভেবে তো কিছু নেই। চল রুমে আয়, সিফাত আর অনন্তকে ডেকেছি, ওরা এসে পড়বে এক্ষুনি, চল তো। ওরা চুপচাপ রুমে ঢোকে। কিছুক্ষণ পর সিফাত আর অনন্তও চলে আসে। প্রথমেই কিছুক্ষণ নীরবতা চলে, তারপর ফাহাদ আর মায়ার ব্যাপারটা নিয়ে চলে আলোচনা। ফাহাদকে দেয়া হয় সান্ত্বনা। মায়ার বলা কথাগুলো শুনে খুব রেগে যায় সিফাত। শুধু পুলিশে দেওয়ার কথা বলে, মায়াকে সে দেখে নেবে, এমন মেয়েদের পুলিশে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি বলে উত্তেজিত হয়ে ওঠে সে। অনন্তও অবাক হয় খুব। মায়া সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেটা ভেঙে গেছে, এমনভাবে ভেঙেছে যাতে আর জোড়া লাগানোর উপায় নেই। মায়া মেয়েটা যে এমন, সেটা যদি সে নিজে না বলতো তবে হয়তো কখনোই জানতো না ওরা। শুধু অবাক হলো না সাদাফ, কারণ এর আগে মায়াকে বেশ কিছু ছেলের সঙ্গে মিশতে সে দেখেছিল, কিন্তু ফাহাদকে বলেনি যদি সে কষ্ট পায়। কিন্তু এখন মনে হচ্ছে সেসব বলে দিলেই ভালো হতো, অন্তত সবটা আগে থেকেই জানলে আজ এত কষ্ট পেত না ফাহাদ। ভেবেই নিজেকে অপরাধী লাগে ওর কাছে। একদিন দিয়েছিলে যে ভালোবাসা, ভুলে গেছো আজ তার ভাষা। জানি আমি, তাই আমিও ভুলিয়া যেতে চাই। একদিন পেয়েছি যে ভালোবাসা, তার স্মৃতি আর তার ভাষা। জীবনানন্দ দাশ। ছায়া, তুই আমার খুব অপ্রিয় একটা মানুষ, আর অপ্রিয় মানুষদের কখনো চিঠি লিখতে নেই, কিন্তু আমি লিখলাম। খুব অপ্রিয় হলেও তোর জন্য রেখে গেলাম এই চিঠিটা। তুই খুব ভালো করে জানিস আমি আমার বাবা মাকে, তোর মা, কাউকেই পছন্দ করি না। আমার জীবনে যে বিপর্যয় তার জন্য পরোক্ষ প্রত্যক্ষভাবে তারা তিনজনই দায়ী, এটা অবশ্য তুই অস্বীকার করবি। তারা তাদের সুশান্তির জন্য আমার মতো ছোট্ট বাচ্চাকে ফেলে গেছে। মা গেছে সুইজারল্যান্ড, আর বাবা বিয়ে করে নতুন সংসার করছে। মাসখানে নিচ্ছ ছিলাম আমি, একদম নিঃসঙ্গ। আমি কখনোই তোর মাকে নিজের মায়ের জায়গাটা দিতে পারিনি, আমিও চেষ্টা করিনি, আর তিনিও কখনো সহানুভূতির হাত বাড়ায়নি আমার দিকে। আমি যে একা ছিলাম, সেই একাই রয়ে গেছি আজীবন। আমি আমার জীবনটাকে একটা এক্সপেরিমেন্টের মতো শেষ করেছি। যখন ইচ্ছে হয়েছে তাই করেছি, ছেলেদের সাথে অবাধ মেলামেশা করেছি, ফ্লাটিং, চ্যাটিং, রিলেশন সব করেছি। হতাশা থেকে সিগারেট, মদ, সেসব টেস্ট করা শেষ। ড্রাগস নিয়েছি, সে সময় তুই জানিস, আর সেগুলো থেকে আমাকে দূরে রাখার চেষ্টাও তুই করেছিস। অনেক কিছুই বলেছিস, বুঝেছিস, আমি বুঝিনি, কারণ লাইফটা আমার, সেখানে যাই ইচ্ছে তাই করার ক্ষমতা আমি রাখি। কখনো তোর কথার পাত্তা দিইনি, কিন্তু তারপরও আমি জানি তুই আমার ভালোই চাস। তারপর তোকে একটা কথা বলি, তুই আমাকে নিয়ে যেই ভয়গুলো পাস সেগুলো অমূলক, কারণ আমি জানি মাতাল হলেও আমি ঠিক থাকি আজীবন। আমার কে লক্ষ্যটা ছিল সেটা আমি পূরণ করেছি। মার খোঁজেও আমি সিলেট গিয়েছিলাম, সেখানে না পেলে একটা খোঁজ পেয়েছি। খুব বড় চিঠি লিখে ফেললাম, তাই না? এগুলো বোধ হয় তোর সাথে আমার কোনোদিন বলিনি, তাই না? আর বলবো না, কারণ আগামীকাল আমি সুইজারল্যান্ড চলে যাচ্ছি আমার বায়োলজিক্যাল মাঝের এই খোঁজে। সে যখন আমি ছেড়েই চলে গেল তখন তার সাথে আমার কোনো বোঝাপড়া হয়নি, তাই সেই অসমাপ্ত কাজটা করার জন্যই আমি যাচ্ছি। বেশি কিছু না, আমার জীবনটা যে এলোমেলো কেন করেছে সেই উত্তরটা আমি তার কাছ থেকে আদায় করবো, আর কিছুই নয়। তুই ভালো থাকিস ছায়া। এই মায়া নামের বেয়াদব মেয়েটাকে তুই যতটা ভালোবাসিস সে কখনোই তোকে ভালোবাসি না, তারপরও তুই খারাপ থাক সেটা চায় না। ভালো থাকিস। ইতি, মায়াহীন মায়া। ছায়া চিঠিটা পড়ে থমকালো, বাঁধ ভাঙল অশ্রুমালা, টপ টপ করে বেয়ে ঝরে পড়ল কপল বেয়ে অশ্রুকণা। মায়া শেষ পর্যন্ত চলেই গেল, আর ফিরবে না ভাবতে কেমন একটা কষ্ট হলো। তারপর হঠাৎ কি যেন মনে হতে চোখ জোড়া মুছে নিল সে, অন্যার চাপিয়ে অশ্রুবিন্দু শুষে নিয়ে ভাবল সে গেছে যাক, তার জীবনে যে লক্ষ্যটা ছিল সেটা পূরণ করেছে। এখন যদি সে দেশ ছাড়া হয়ে শান্তি পায় তো পাক না, কি ক্ষতি তাতে। ছায়া নিঃশব্দে ঘর ত্যাগ করে বেরিয়ে আসে। আজ সকাল থেকেই মায়া ঘর থেকে বেরোচ্ছিল না, তাই ওকে খুঁজতে রুমে এসছিল ছায়া। এসেই চিঠিটা পড়িয়ে সবটা জানতে পারল, মায়া চলে গেছে। দেখতে দেখতে রাকার বিয়ের দিন চলে এলো। আজ রাকার গায়ে হলুদ, কাল বিয়ে। সমস্ত আয়োজন করা হয়েছে রাকার দাদুর বাড়িতে, মানে পাবনায়। হাসিবুর রহমান সাহেব বলেছেন তার আদরের নাতনির বিয়ে তিনি নিজের বাড়িতে নিজ তত্ত্বাবধানেই দিবেন। সবটা মেনে নিয়েছে হাসিবুল হক। পিতৃ আদেশ ভেবে
মেয়ের বিয়ের আয়োজনটা পৈতৃক ভিটাতেই সম্পন্ন করেছেন। সারাদিনের ব্যস্ততার পর অনেক রাত্রে বান্ধবীদের হাত থেকে ছাড়া পেল রাকা। রুমে এসে নিজের ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। বড্ড ক্লান্ত আর অবিশ্রান্ত লাগছে। চোখ দুটো ঘুমে নিতে এলেও ঘুম যেন ধরা দিচ্ছে না। কেমন হাঁসফাঁস লাগছে এই অবস্থায়। পরনে তার হলুদের শাড়ি এলোমেলো হয়ে গেছে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখল। মুখে হলুদের রাঙা রাঙা ভাব, যদিও বেশ ভালো করেই ধুয়েছে, তবুও হাতে পায়ে হলুদের রং রয়েই গেছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে কেমন যেন লজ্জা লজ্জা লাগলো ওর। চেহারাটা নতুন বউয়ের মতো লাগছে। কাল তার বিয়ে, আজই তাকে নতুন বউয়ের মতো টুকটুকে দেখাচ্ছে কেন? ভাবতেই একা একা লজ্জায় কুকড়ে গেল। ওয়াশরুমে গিয়ে শাড়ি বদলে মাথা না ভিজে গোসল সেরে নিল সে। বেরিয়ে এলো একটা সুতি সালোয়ার কামিজ পরে। এখন তাকে ঘুমোতে হবে, নইলে বিয়ের দিনে দেখা যাবে কোণের চোখে রাত জাগা পাখির কালো কালির দাগ। দেখতে তখন একটুও ভালো লাগবে না নিশ্চয়ই। ভেবে ঘর গুছিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় সে। বিছানায় শুতে হঠাৎ করে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো সাদাফ সাহেবের কল। মুচকি হেসে রিসিভ করতেই উপাস থেকে শুনতে পাওয়া গেল সাদাফের কণ্ঠস্বর। তো হব মিসেস সাফাত, বলুন কেমন আছেন? বিয়ের প্রস্তুতি কেমন? ভালো। বিয়ের প্রস্তুতিও জাঁকজমক। কাল আসুন একবার, তারপরেই বুঝতে পারবেন। আমার বাড়ির পিচ্চি বাহিনী আপনাকে একেবারে ফতুর করে ছাড়বে। বিয়ের আয়োজনও যেমন খরচও হবে তেমন। আসুন খালি। বাপ রে বাপ, তাই নাকি? তাহলে তো আমি বিয়েই করব না, বউ রেখে পালিয়ে যাব। বলেই মুচকে হাসলো সাদাফ। রাকাও হাসলো, তারপর দুষ্টমি গলায় বলল, তাহলে আমার দাদুর বন্দুকের মুখে প্রাণটা দেওয়ার জন্য প্রস্তুত থেকো। বিয়ে বাড়ি আসবে আর বিয়ে না করে পালাবে, তা তো হচ্ছে না। অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর হাসিবুর রহমান সাহেব তো কিছুতেই মেনে নেবেন না। এই না, বন্দুক টন্ডুক ওসব আবার কি দরকার? আমি তো এমনি বলেছিলাম। আর কি? সাদাফ আমতে শুরু করলো। রাকা তাতে মজা পেয়ে হো হো করে হাসতে থাকলো। বলল, তুমি এখনো দাদুকে ভয় পাও ডাক্তার সাহেব? আশ্চর্য। সে তুমি কি বুঝবে? জীবনে কখনো বন্দুকের সামনে বুক পেতে দিয়ে দেখেছিলে? দেখনি। আর আমি প্রথম দর্শনে তোমার দাদুর বন্দুকের নলের মুখে পড়েছিলাম। হুমকি ছিল, এদিক সেদিক করলেই সোজাগুলি। কি ভয়টাই না সেদিন পেয়েছিলাম। সাদাফ অনুযোগের সুরে বলে উঠল। রাকার হাসি পেলেও সে হাসল না। কিছুটা গম্ভীর থাকার জন্য চুপ করে রইল। কথা বলল না সাদাফ নিজেও। ফোন কলের দুপাশ থেকে শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেল। নীরবে কেটে গেল কিছুটা সময়। আচ্ছা রাকা, আমরা কি সত্যি ভালোবাসি? নীরবতা ভাঙল সাদা। প্রশ্নটা এসে বিদ্ধ করল রাকার কোমল অন্তর। সে কিছুক্ষণ নীরব থেকে বলল, হয়তো না। তাহলে যদি কখনো আমরা বুঝতে পারি আমরা আসলে একজন অন্যজনকে ভালোবাসি না, তখন কি করব আমরা? তোমার কি মনে হয় না এর জন্য আমাদের যথেষ্ট সময় দিয়েছি? আমরা সাদাফ যথেষ্ট সময় নিয়েছি। অনেকগুলো দিন আমরা প্রেম করেছি, একে অন্যের সাথে মিশেছি, চিনেছি, বুঝতে শিখেছি। এরপরেও আর সময় নেওয়া কি ভালো দেখায়? এরকমটা কোনো পরিবার মেনে নেবে? না তোমার পরিবার, না আমার। সাদাফের কথা শেষ করতে না দিয়ে বলে উঠল রাকা। ওর উত্তরের প্রতি উত্তরে সাদাফ আবারও বলার চেষ্টা করল, তারপরেও আমার কাছে সবকিছু কেমন জানি জলদি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো ফাহাদ, মায়া, ওরা। স্টপ ইট সাদাফ, থামো তুমি। সবাই এরকম হয় না। না আমি মায়ার মতন, না তুমি ফাহাদ ভাইয়ের মতন। আমরা প্রত্যেকেই আলাদা, স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। আমাদের ভালোবাসাও আলাদা। তাই বলছি, প্লিজ তুমি ওদের নিয়ে ভেবে আমাদের সম্পর্কটা নষ্ট করো না, প্লিজ। রাকার আকুতি রেখে চুপ করে থাকে সাদাফ। রাকা খানিকক্ষণ পর ধীর গলায় বলল, এত কিছুর পরেও যদি তোমার মনে হয় আমরা সত্যিই ভালোবাসি না, কিংবা তুমি আমাকে ভালোবাসো না, তাহলে বলবো ঠিক আছে, তুমি তোমার পরিবারকে জানিয়ে দাও তুমি বিয়েটা করছো না। আমিও দাদুকে গিয়ে বলছি সবটা ভেঙে দেওয়ার জন্য। কেউ আমাকে বিয়ে করে অশান্তিতে ভুগবে, আমি সেটা চাই না। শেষের কথাগুলো বলার সময় গলা ধরে আসতে লাগলো রাকার। কান্নাগুলো গলার কাছে দলা পেকে আসছে। আটকাতে নাম পেরে ফুপিয়ে কেঁদে উঠল। ওর কান্নাটা সহ্য হলো না সাদাফের। লজ্জিত হয়ে বলল, আম সরি রাকা, চুপ করো প্লিজ। আই সয়ার, আর কখনো এমন কথা বলবো না। সত্যি ভালোবাসি আর নাই বাসি। তোমাকে কখনো কাঁদতে দেখতে চাই না আমি। প্লিজ কেঁদো না, আমি এটা সহ্য করতে পারবো না। প্লিজ স্টপ ক্রাইং। সাদাফের আকুতি দেখে অনেক কষ্টে কান্না থামালো রাকা। অশ্রু ভেজা গলায় বলল,
ভালোবাসি সাদাফ, তোমাকে খুব ভালোবাসি। সাদাফ উত্তর করল না। কিছুক্ষণ পর কল কেটে দিল রাকা। কান্নার দারুণ গাল দুটো এখনো ভিজে আছে। বাঁ হাতে চোখ মুছে ফেলল ও। ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়তে পড়তে ভাবতে লাগলো তার বিগত দিনগুলোর কথা। মায়া আর ফাহাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার পরপরই হঠাৎ কেমন করে যেন বদলে যেতে লাগলো সাদাফ। কেমন যেন আনমনা হয়ে থাকতো সবসময়, চুপচাপ কে যেন ভাবতো। মাঝে মাঝে রাকার কাছে এসে বলতো, আমরা কিন্তু সত্যি ভালোবাসি রাকা। বিয়ের পর সম্পর্কটা কি এখনকার মতো থাকবে নাকি ভেঙে যাবে? আমরা হ্যাপি থাকবো তো? রাকা বুঝতে পারতো ওর সংশয়ের কারণ। বেস্ট ফ্রেন্ডের সম্পর্কের প্রভাবটা সাদাফের ওপর বেশ গভীরভাবে পড়েছে। মায়ের সাথে সম্পর্ক ভেঙে গিয়ে ফাহাদ যেমন আনমনা এলোমেলো হয়ে গিয়েছিল, সেটা সহ্য করতে পারতো না সাদাফ। বেস্ট ফ্রেন্ডের কষ্টটা অনুধাবন করতে পারতো, নিজেও কষ্ট পেত খুব। সংশয়ের সৃষ্টি হতো রাকার সাথে সম্পর্কটা নিয়ে। যদি ওটা বিয়ে করে তারপর কোনো কারণে বনিবনা না হয় তখন ওরা কী করবে? ডিভোর্স হয়ে যাওয়া কি খুব ভালো কথা? সাদাফের সংশয় দেখে বিয়ে পেছানোর কথা বলেছিল রাকা। চেয়েছিল সাদাফকে সময় দিতে, কিন্তু রাজি হয়নি কোনো পরিবার। হাসিবুর রহমান সাহেব তো সরাসরি সাদাফকে দেখে বলেছিলেন, কি হে ছোকরা, তোর সমস্যাটা কি? আমার নাতনিকে বিয়ে না করা পায়তারা করছিস কেন? নতুন কাকে পেয়ে গেছিস নাকি? একটা কথা কান মেলে শুনে রাখো, আমার নাতনিকে কোনোভাবে কষ্ট দিয়েছিস তো দেখিস। হাসিবুর রহমান কি জিনিস, তোকে পুলিশের যদি 3rd ডিগ্রি না দিয়েছি তো। আর এই বন্দুকটা দেখেছিস না, এটা দিয়ে গুলি করে খুলে উড়িয়ে পদ্মার পারে ফেলে আসবো। সাদাফ ভয় পেয়েছিল, যদিও জানি সব ওনার রাগের কথা। বাস্তবে উনি তেমন কিছুই করবে না, তবে পুলিশে দেবেন অবশ্যই। কিন্তু তারপরও পরিবারের চাপে বিয়েটা সঠিক সময় হবে বলে সিদ্ধান্ত নেয়। পরদিন একদম নির্বিঘ্নে বিয়েটা হয়ে গেল সাদাফ আর রাকার। বিয়ের সকল নিয়মকানুন মেনে সকল আনুষ্ঠানিকতা সেরে রাকাকে নিজের বাড়িতে নিয়ে আসে সাদাফ। এর মধ্যে দুজনের আর কথা হয়নি। বর্তমানে সাদাফের ঘরের ব্যালকনিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে রাকা আর সাদাফ। বিয়ের বেনারসিটা বদলে রাকা পরেছে সুতি শাড়ি, সাদাফও তার শেরওয়ানিটা খুলে নর্মাল পাঞ্জাবি পরেছে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। রাকা গিল ধরে নিশ্চুপ চোখে তাকিয়ে আছে। ওর ঠিক পেছনে পিঠে নিজের বুক ঠেকিয়ে রেখেছে সাদাফ, আলতো হাতে জড়িয়ে রেখেছে ওকে। আজ এই মুহূর্তে আর কোনো সংশয় নেই ওর মনে। ও খুব ভালো করে বুঝে গেছে ও রাকাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। গতকাল সারা রাত এই নিয়ে ভেবেছে সে, ভেবে ভেবে সারা হয়েছে। তবু নিজের জীবনে রাকাকে ছাড়া বিকল্প কাউকে খুঁজে পায়নি। তাহলে এটাই কি ভালোবাসা, যে যাকে ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না, যে নেই ভাবলে নিজের দুনিয়া অন্ধকার হয়ে আসে? তবে কেন মানুষের ভালোবাসা থেকে ঘৃণায় রূপ নেয়? সংসার জীবনে গিয়ে ঝগড়া কলহ শুরু হয়, অথচ তারাও তো একসময় বলতো তারা ভালোবাসে। তাহলে ওসব নিয়ে আর ভাবেনি সাদাফ। কপালে যা লেখা আছে সেটাই তো হবে, বৃথা ভেবে এত কিসের লাভ? সব কিছু হাসি মুখে মেনে নিয়েছে সে। আর সবচেয়ে বড় কথা, সে রাকাকে ভালোবাসে, আর রাকা ওকে। ভবিষ্যতে এই প্রেম টিকুক বা নিটুকুক, এখন তো টিকবে। আর একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তখন পরস্পরের প্রতি মানুষের টান সৃষ্টি হয়, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস থাকে। সে সম্পর্কের বন্ধন কি এত সহজে ছিন্ন করা যায়? অনেকক্ষণ চুপ থাকার পর সাদাফ মৃদু গলায় আবৃত্তি করল, এই জীবনে সত্য তবু পেয়েছি এক তেল, পদ্মপাতায় তোমার আমার মিল। কবিতা শুনে মাথা নোয়ালো রাকা। সাদাফ মুচকে হেসে ওকে নিজের পাশে ফিরিয়ে নিল। কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলল, পদ্মপাতায় তোমার আমার যে মিলটা আজ আছে, আমি চাই সারা জীবন এই মিলটা থাকুক। সারা জীবন যেন আমরা এভাবে ভালোবাসতে পারি, ভালোবেসে থাকতে পারি। কোনো অশুভ ছায়া যেন আমাদের সম্পর্কটার উপর না পড়ে। রাকা পরম আবেশে ওর বুকে মুখ গুজে দিল, দু হাতে ওকে আঁকড়ে ধরে বলল, ভালোবাসি সাদাফ, সত্যি ভালোবাসি। মায়া ছুটে যাওয়ার ঠিক কিছুদিন পরেই ছায়ার সাথে একদিন দেখা হয় ফাহাদের। যেহেতু মায়া ওর সাথে যোগাযোগের সব রকম পথে বন্ধ করে দিয়েছিল, তাই ওর চলে যাওয়ার খবরটা তখনও জানতে পারেনি ফাহাদ। ছায়াকে দেখে প্রশ্ন করলে জানতে পারে সব। ছায়া ওকে সবটা বলে। মায়ার এতদিনের অভ্যাস, সে কেমন ছিল সবটা। যদিও মায়া নিজেই সেগুলো বলেছিল, কিন্তু তারপরও কেন যেন ফাহাদ এসব বিশ্বাস করে উঠতে পারেনি। ছায়ার কাছে দ্বিতীয়বারের মতো ওই একই রকমের কথা শুনে অতি কষ্টে বিশ্বাস করে সে। মায়া আসলেই তাকে ভালোবাসেনি।
মায়ের বলে যাওয়া কথা, স্বীকারোক্তি সবকিছু শুনেও শেষ পর্যন্ত ফাহাদ ওকে ভালোবেসেছিল, ওকে ফেরাতে চেয়েছিল। ও যে ফাহাদের কাছে সবটা স্বীকার করেছে সেই তো অনেক। তাই ফাহাদ চেয়েছিল এত কিছু জানার পরও ওকে ভালোবাসতে, ওকে গ্রহণ করতে। কারণ এতদিনের ভালোবাসা তো আর ক্ষণিকের ঝাপটা হওয়ায় মিলিয়ে যেতে পারে না। 3 বছর তেল তেল করে গড়ে তোলা অনুভূতি, ভালোবাসা, সম্পর্ক, সেসব কি এত দ্রুতই মলিন হয়ে যায়, ফিকে হয়ে যায়? এরপর ফাহাদ নিজেকে সামলে নেয়, ফোকাস করে নিজের লেখাপড়ায়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। 6 মাস পরে একটা বিদেশি কোম্পানি থেকে খুব ভালো জব অফার আসে ওর। যদিও শুরু থেকেই ও বিদেশ ছাত্রের বিপক্ষে, তারপরও কি যেন ভেবে শেষ পর্যন্ত অফারটা অ্যাকসেপ্ট করে ফেলে। জবের দোহাই দিয়ে চলে যায় দেশ ছেড়ে। চলে যাওয়ার কারণ হিসেবে ফাহাদ তার জবের অফারটা দেখালেও ভেতরে ভেতরে ওর মনের অবস্থাটা ঠিকই জানতো ওর বন্ধুরা, ঠিকই জানতো কেন ও দেশ ছাড়ছে, কোন কারণে। কিন্তু সবটা জানার পরও ফেরাতে পারেনি ওকে, কারণ ফেরার কোনো কারণই ছিল না এই দেশে। প্রেমে ব্যর্থ হয়ে তাই দেশ ত্যাগ করলো ফাহাদ নামে সেই মেধাবী ছাত্রটি। দেশ ছাড়লো, দেশের বন্ধু বান্ধব, পরিবার পরিজন সব ছাড়লো। তারপর ধীরে ধীরে মনোযোগ কমিয়ে দিল, নিঃসঙ্গ হয়ে রইল সে বিদেশ বিভইয়ে। বৃথা তুই কাহার পরে করিস অভিমান, পাষাণ প্রতিমা সে যে হৃদয় পাষাণ। কাজী নজরুল ইসলাম। কে জানে সেখানে সে তার যোগ্য সঙ্গী খুঁজে পাবে কিনা, কে জানে নিঃসঙ্গতায় সারাটা জীবন তার কেমন করে কাটবে, নাকি জীবনের কোনো এক পর্যায়ে এসে সে দেশে আসবে, নিজের দেশে শান্তির একটা ঘর বাঁধবে। এগুলো কেউ জানে না, কারণ সব গল্পের পরিসমাপ্তিটা খুব সুন্দর হয় না, খুব সুনিশ্চিতভাবে বলা যায় না এরপর কি ঘটবে। তেমনই অনিশ্চয়তা, অসংজ্ঞায়িত এই গল্পটা, ফাহাদের গল্পটা। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আগামী গল্পে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।